আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আপনাদের কনভারসেশন শেষ হয়েছে? শুরু করবো? হ্যাঁ স্যার, শুরু করেন। জি স্যার, শুরু করতে পারেন। আমার হচ্ছে একটা লিমিট আছে, 50 ক্রস করলে আমি শুরু করি, কিন্তু 45 হয়েছে, আরো 5টা বাকি আছে। এটাকে আমরা অন্য কথা বলি। আপনাদের মনে হয় এক্সামিনেশনের রেজাল্ট দিয়ে দিচ্ছে, তাই না? যদিও এক্সামিনেশনের রেজাল্ট তো মনে হয় আপনারা আগেই জানেন ইন্ডিভিজুয়ালি। আপনাদের কে কোন সাবজেক্টের এক্সামিনেশন ওয়াইবার পাইছেন, সেই রেজাল্ট পাবলিশ হয়েছে নেটে, দেখিনি। কিন্তু স্যার আপনার সাবজেক্টে এক্সাম পাই নাই। চেষ্টা করেন, পাবেন। পরীক্ষা দিয়ে পাস করলে একদম একদিন পেয়ে ফেলবেন। এটাই তো মনে হচ্ছে টাকা দিব আমাদেরকে। না, এটা শেখায় না, এটা তো অনেকেই পাস করে, অসুবিধা নেই। বিশেষ করে একমাত্র সাবজেক্ট ওইটা আপনি ইথিক্স আপনি এডমিশন পাবেন না। এটা মাপ নাই স্যার, এটা পড়তেই হবে। পরীক্ষা দিয়ে যেতে হবে, কারণ বিশ্বে এখন ইথিক্সেরই সবচেয়ে বেশি প্রবলেম। সুতরাং এটা এডমিশন দিয়ে দিলে হবে না। যত বেশি পড়ানো যায় তত বেশি হয়তো আশা করা যায় ভালো হবে। এক্সামশন না পাওয়াই ভালো স্যার, পড়াশোনা না করলে খামোকা পড়তে পড়ে বাঁচি। রাইট। মানে এক্সামশন আমরাও পাইছি, এক্সামশন যে সাবজেক্টে পাওয়া যায় ওই সাবজেক্টগুলোতে আসলে খুব বেশি জানা যায় না। আমি দেখছি আপনাদের যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে, আপনাদের সময় কি এই সাবজেক্ট ছিল? না আমাদের সময় এই সাবজেক্ট ছিল না। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে কোশ্চেন হয়, আপনারা যারা এক্সামশন পাইছেন একেবারে আমি বলতে পারবো 20% স্টুডেন্ট আপনি পাস করবে না যদি এক্সামশনের এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কোশ্চেন। ঠিক একই রকম অ্যাকাউন্টিং এর যে কোশ্চেন হয় সেই কোশ্চেনে পাস করবে না, কিন্তু এক্সামশন কিন্তু পলিসির কারণে আপনারা তৈরি করছেন। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তো স্যার বেসিক সাবজেক্ট, এটা তো খুব জরুরি। হ্যাঁ, এটা ফাউন্ডেশন বিজনেস লেভেলে এটা এক্সামশন দিয়ে দেয়, পরবর্তীতে আর পাবেন না। দুজন তো শুধু বিজনেস লেভেলে, পরে আর পাবেন না, অসুবিধা নেই, পরবর্তীতে আটকাবে, সমস্যা নেই। ঠিক আছে, আমরা শুরু করি। আমরা আজকে কোম্পানি অ্যাক্ট 1994 নিয়ে কথা বলবো। আমরা সরাসরি একটা দেখবো। এর আগে আমরা মূল অ্যাক্টে যাওয়ার আগে লাস্ট যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা আমরা মনে হয়, আমার মনে হয় সেটা যদি আগে দেখে তারপরে মূলে যাই তাহলে ভালো হবে। আপনারা কোন কোন জায়গায় পয়েন্টে আপনার কারেকশন আছে সেগুলো করতে পারবেন। কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। স্যার আমরা কি এটা বাংলাতেই লিখবো না ইংলিশে ট্রান্সলেট? ইংলিশে লিখবেন, ইংলিশে লিখবেন। বাংলা কোনো কিছু নাই। আমার হাতের কাছে বাংলা পাইছে, আমি বাংলা ডাউনলোড করছি। আপনি ইংলিশটা দেখবেন, ইংলিশ ভার্সন পান কিনা। না পাইলে আপনি যদি ইংলিশ ভার্সন পান তাহলে ভালো কথা, না পাইলে আপনি লেটারকে ইংলিশে কনভার্ট করে লিখতে হবে। আছে স্যার, বাজারে পাওয়া যায়। আমি একটু এটা পড়ি। এটা হচ্ছে কোম্পানি অ্যাক্ট 1994 এর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, দ্বিতীয় সংস্করণ। এখানে এই দ্বিতীয় সংশোধনের মূল উদ্দেশ্য হলো এক ব্যক্তি কোম্পানি। আমরা জানি কোম্পানির ডেফিনিশন হচ্ছে দুই অথবা ততোধিক, ঠিক আছে, দুই অথবা দুইয়ের অধিক ইন্ডিভিজুয়ালি কোনো যদি পার্সন অথবা কোনো অর্গানাইজেশন মিলে যদি কোনো আরজিএসটির মাধ্যমে এই কোম্পানি অ্যাক্ট 1994 অনুযায়ী তারা রেজিস্টার হয়ে থাকে এবং অপারেট করে থাকে, তাদেরকে কোম্পানি বলা হবে। এখন সেখানে
প্রাইভেট কোম্পানি আছে, পাবলিক কোম্পানি আছে। প্রাইভেট কোম্পানির একটা লিমিটেশন আছে 2 থেকে 50, আবার পাবলিক কোম্পানির একটা লিমিটেড একটা কথা আছে। সেই ডেফিনিশন গুলো আমরা দেখবো। এর আগে এখানে নতুন করে দুইয়ের অধিক, দুই বা ততোধিক যে সেটা যেন না থাকে, সেই জন্য এই অ্যামেন্ডমেন্টটা। এখানে বলা হচ্ছে যে এক ব্যক্তি কোম্পানিও থাকে। তাহলে এক ব্যক্তি কোম্পানি বলতে কি বোঝায়, এটা আমাদের ডেফিনিশনটা মূল বিষয়। এক ব্যক্তি কোম্পানি বলতে এমন একটি কোম্পানিকে বোঝাবে যাহার শেয়ার হোল্ডার কেবল একজন প্রাকৃতিক সত্তা বিশিষ্ট ব্যক্তি। একজন প্রাকৃতিক সত্তা বিশিষ্ট ব্যক্তি। এক ব্যক্তি কোম্পানি বলতে এমন একটি কোম্পানিকে বোঝাবে যাহার শেয়ার হোল্ডার কেবল একজন প্রাকৃতিক সত্তা বিশিষ্ট ব্যক্তি। এখন তাহলে এক ব্যক্তি কোম্পানির কাকে বলে ডেফিনিশন? ইংলিশে বলা হচ্ছে 1% কোম্পানি। 1% company. The 1% company means the company whose shareholder will be only one natural person. Which shareholder will be only one natural person. এখানে শুধুমাত্র একজন প্রাকৃতিক সত্তা বিশিষ্ট ব্যক্তি থাকবে, তাকে বলা হবে ওয়ান ম্যান কোম্পানি। দেন আরেক জায়গায় এখানে একটা অ্যামেন্ডমেন্ট আছে, সীমিত দায় কোম্পানি শনাক্তকরণ। ইন্ডিকেশন অফ লিমিটেড কোম্পানি। আমরা লিমিটেড কোম্পানি, এখন একটা আছে লিমিটেড কোম্পানি, একটা আছে প্রাইভেট কোম্পানি, একটা আছে 1% কোম্পানি। তাহলে আমরা সেইগুলা কিভাবে চিনবো? সেইগুলো নাম দিয়েই চিনা যাবে, নাম দিয়েই চিনা যাবে। এই নাম দিয়ে কিভাবে চিনবো সেটা এখানে বলে দিচ্ছে। এই আইনের অন্যান্য বিধানে যা কিছুই থাকুক না কেন, সীমিত দায় কোম্পানি নিম্নবর্ণিত শনাক্ত করিতে হইবে। কিভাবে শনাক্ত করবো? সীমিত দায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে উহার নামের শেষে পাবলিক সীমিত দায় কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি নামের শেষে আমরা পিএলসি লিখবো। পিএলসি নামের শেষে পাবলিক সীমিত দায় কোম্পানি বা পিএলসি শব্দসমূহ লিখিত হবে। আপনার কোম্পানির নাম যাই হোক না কেন, যদি এটা সীমিত দায় পাবলিক কোম্পানি হয়ে থাকে, তাহলে আপনার ওই নামের সাথে শেষে আপনি লিখবেন পাবলিক লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, অথবা সংক্ষিপ্ত ভাবে লিখলে পিএলসি। পিএলসি এই কথাটা লিখতে হবে। আগে ছিল এটা ছিল লিমিটেড এলটিডি, তখন আগের লেখা ছিল এলটিডি, কিন্তু এই আইনের মাধ্যমে এটা অ্যামেন্ডমেন্ট করে বলা হচ্ছে যে এলটিডি না, এখানে লিখতে হবে পিএলসি, পাবলিক লিমিটেড কোম্পানি। আবার সীমিত দায় প্রাইভেট কোম্পানি না ক্ষেত্রে ওহার নামের শেষে সীমিত দায়, সীমিত দায় প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে ওয়ার নামের শেষে লিখতে হবে শুধু সীমিত দায়। তাহলে খেয়াল করেন, পাবলিক সীমিত দায় কোম্পানির ক্ষেত্রে হবে পিএলসি অর্থাৎ পাবলিক সীমিত দায়। আবার শুধু প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে, সীমিত দায় প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে হবে শুধু সীমিত দায়। হ্যাঁ, পাবলিক সীমিত দায় কোম্পানি, আগের অক্ষর হবে না, পরের অক্ষর হবে না। অথবা যদি সংক্ষেপে কেউ যদি লেখে তাহলে লিখতে হবে লিমিটেড। আবার এই 1% কোম্পানির ক্ষেত্রে কি লিখবে? সীমিত দায় এক ব্যক্তি কোম্পানির ক্ষেত্রে ওয়ান নামের শেষে এক ব্যক্তি কোম্পানি ও বা 1% কোম্পানি বা ইউপিসি, ইউপিসি 1% কোম্পানি, এই কথাগুলো লিখতে হবে নামের শেষে। এই কথাটা এই হলো তাহলে অ্যামেন্ডমেন্ট। একটা হলো সীমিত দায় কোম্পানি কাকে বলে, 1% কোম্পানি কাকে বলে, দেন আমাদের কোম্পানি যত কোম্পানি থাকবে, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট কোম্পানি, তারপর হচ্ছে ব্যক্তি মালিকানা কোম্পানি, সীমিত দায়ী হয়ে থাকে, তাহলে তাদের নামে কি লিখতে হবে, এটা একটা অ্যামেন্ডমেন্ট। উক্ত আইনের ধারা 38-এর উপধারা 3-এর নিম্নরূপ উপধারা সন্নিবেশিত হবে। উপধারাগুলো কি কি? যেমন শেয়ার হস্তান্তর ক্ষেত্রে শেয়ার হস্তান্তর দলিলে শেয়ার হস্তান্তরকারী স্বাক্ষর নিম্নবর্ণিত নিশ্চিত করতে হইবে। হ্যাঁ, যেমন শেয়ার হস্তান্তরের সংশ্লিষ্ট পরিচালকের তালিকা, বার্ষিক মূলধনের বিবরণী, এগুলো আপনার পড়ে নিন। দেখেন এখানে একটা উক্ত আইনের ধারা 85-এর উপধারা 1-এর দফা ক এর 14 শব্দের পরিবর্তে 21 শব্দ প্রতিস্থাপিত হবে। 14 আর 21 এটা খেয়াল রাখবেন, এটা আমরা ওখানে যখন পাবো তখন আমরা এটা করবো। আগে ছিল 14, এখন এটা হবে
শব্দটা হবে 21, মানে 14 দিন বা পরিবর্তে এখন 21 দিন হবে। ঠিক আছে, আগে ছিল 14 দিন, এখন হবে 21 দিন। দফা ক্ষয়ের সবার শব্দের পরিবর্তে আমরা ওখানে আগের আইনে বলা ছিল সভা, এখানে বলবে সবার স্থান, সময়, তারিখ এবং আরো যেগুলা এই কথাগুলো এখানে প্রতিফলিত হবে। বিশেষ এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং গৃহীত সকল কার্যক্রম বিশেষ কার্যক্রম হিসেবে গণ্য হবে। তবে শর্ত থাকে ডিভিডেন্ড মঞ্জুরি, বোনাস শেয়ার, অডিট রিপোর্ট অনুমোদন, পরিচালক নিরীক্ষণের প্রতিবেদন, পরিচালক পদে পর্যায়ক্রমে অবসরণ, অডিটর পদে পারিশ্রমিক নির্ধারণ বিশেষ কার্যক্রম হিসেবে গণ্য হবে না। এখানে নতুন আরেকটা ধারা আছে, আইনের ধারা 255 উপধারা 4 এর পর নিম্নরূপ উপধারা 4 এর ক সন্নিবেশিত হবে। তাহলে কটা কি বলছে, নতুন করে এটা আসবে। কোন কোম্পানি অবলুপ্তি কার্যক্রম শুরু হইবার পর পাওনাদারগণ তাহাদের প্রথম সভায় সরকারি লিকুইডেটর নিয়োগের বিষয়ে আপত্তি উত্থাপন করিতে পারিবেন। কোম্পানি যখন আপনার অবলুপ্তি হয়, কোম্পানি যখন ফন্ড আপ হয়, তখন ওইখানে আপনার দায় দেনা, কার কত পরিমাণ পাওনা, কোম্পানির সম্পদ কত, সেগুলা নির্ণয় করার জন্য একটা লিকুইডেটর নিয়োগ করা হয়। এখন এই লিকুইডেটরটা কে করবে? গভর্নমেন্ট করবে। এই গভর্নমেন্ট যদি যে লিকুইডেটর করলো, যদি সেই ক্ষেত্রে কোনো আপনার পাওনাদাররা যারা এখান থেকে পাবে টাকাটা, তাদের যদি কোনো পাওনাদারদের কোনো আপত্তি থাকে, তাহলে প্রথম সবাই সেখানে আপত্তি উত্থাপন করতে পারবে। আগে এই আপত্তি করার কোনো সুযোগ ছিল না, নতুন বিধানে এখানে আপত্তি করার সুযোগ আছে। কোন কোম্পানি অবলুপ্তির কার্যক্রম শুরু হওয়ার পর পাওনাদারগণ তাহাদের প্রথম সভায় সরকারি লিকুইডেটর নিয়োগের বিষয়ে আপত্তি উত্থাপন করিতে পারিবে। তারপর এখানে কোম্পানির পরিসম্পদ জামানত রাখিয়া প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা এবং উহা ব্যয় করা, এবং যেই সকল ঋণদাতা উক্তরূপ অর্থায়নে সম্মতি প্রদান করিয়াছেন তাহাদের ঋণ পরিশোধের ক্ষেত্রে অনিশ্চিত পাওনাদারের উপর অগ্রাধিকার প্রদান করা। দফা 262 এর আইনের ধারা অনুযায়ী ধারার 6 এর পরিবর্তে নিম্নরূপ দফা 6 প্রতিস্থাপিত হবে। অর্থাৎ আগে একটা ছিল, সেখানে এই কথাটা লেখা হবে। কোম্পানি যদি পরিসম্পদ কোনো জামানত রাখিয়া প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে এবং উহা ব্যয় করে, এবং যেই সকল ঋণদাতা উক্তরূপ অর্থায়নের সম্মতি প্রদান করিয়াছেন তাহাদের ঋণ পরিশোধের ক্ষেত্রে অনিশ্চিত পাওনাদার, মানে আনসিকিউরড ক্রেডিটর আমরা জানি, এগুলো আমরা আরো পরে আরো ডিটেলস পাবেন। যে আপনার অবলুপ্তকরণ যখন অ্যাকাউন্টিং অঙ্ক করবেন তখন পাবেন। সিকিউরড ক্রেডিটর, আনসিকিউরড ক্রেডিটর, পার্সিয়ালি সিকিউরড ক্রেডিটর, পার্সিয়ালি সিকিউরড, ফুললি সিকিউরড, আনসিকিউরড ক্রেডিটররা অগ্রাধিকার পাবে। উক্ত আইনের ধারা 327 উপধারা 3 এর পর নিম্নরূপ নতুন উপধারা 4 ও 5 সংযুক্ত হবে। 3 এর পরে নতুন করে 4 ও 5 সংযুক্ত হবে। যে ক্ষেত্রে উপলব্ধির আবেদন পেশ করিবার পূর্ববর্তী 6 মাসের মধ্যে কোম্পানি কর্তৃক অথবা কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করিবার উদ্দেশ্যে কোনো অর্থ প্রদান করা হয়, অথবা কোনো মালামাল সরবরাহ করা হয়, অথবা স্থাবর অস্থাবর সম্পত্তি হস্তান্তরের অধিকার প্রদান করা হয়, সেই ক্ষেত্রে আদালতের নিকট উপযুক্ত প্রতিমান হইলে উক্ত লেনদেন অকার্যকর ঘোষণা করিয়া পূর্বাবস্থা ফিরিয়ে নেওয়ার আদেশ প্রদান করিতে পারিবে। মানে কোনো কারণবশত যদি এরকম হয়, অবলুপ্তির জন্য আবেদন করছে, আবেদন পেশ করার 6 মাসের মধ্যে, আবেদন পেশ করার 6 মাসের পূর্বে কোম্পানি কোনো অর্থ প্রদান করে থাকে, অথবা কোনো মালামাল সরবরাহ করে স্থাবর সম্পত্তি হস্তান্তর প্রদান করে থাকে, সেই ক্ষেত্রে আদালত কি করতে পারবে? প্রয়োজনীয় সেই যে লেনদেন, সেই লেনদেন বাতিল করিয়া, 6 মাসের লেনদেন বাতিল করিয়া 6 মাসের আগের অবস্থান যেটা ছিল সেই অবস্থা ফিরিয়ে নিয়ে যেতে পারে।
যে ক্ষেত্রে কোনো কোম্পানি কর্তৃক অবলুপ্তির জন্য আদালতে দরখাস্ত পেশ করিবার পূর্বে কিংবা স্বেচ্ছা অবসানের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে 1 বছরের মধ্যে কোনো সম্পদ কোম্পানি কর্তৃক কোম্পানি নিজে যদি অবলুপ্তির জন্য আদালতে আবেদন করে, নিজে বলছিল আমি আবেদন করে আমাকে দেউলিয়া করে দেন, অবলুপ্তি করে দেন, যেন আদালতে দরখাস্ত পেশ করিবার পূর্বে কিংবা স্বেচ্ছা অবসানের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে 1 বছরের মধ্যে কোনো সম্পদ হস্তান্তর করা হয় বা মালামাল সরবরাহ করা হয়, সেই ক্ষেত্রে উহা বাতিল হইবে, যদি না উহা কোম্পানির স্বাভাবিক কার্যক্রমের মধ্য দিয়ে হইয়া থাকে কিংবা সরল বিশ্বাসে অথবা উপযুক্ত মূল্যের বিনিময়ে ক্রেতাকে দায়বদ্ধ করা হয়ে থাকে এবং যে ব্যক্তি বা কোম্পানির নিকট সম্পদ হস্তান্তর করা হয়েছিল বা মালপত্র সরবরাহ করা হয়েছিল সেই কোম্পানি বা ব্যক্তির নিকট হইতে লিকুইডিটর উক্ত সম্পদ বা মালপত্র পুনরুদ্ধার করিতে পারিবেন। আমি আগে একটা বলছিলাম যে কোম্পানি যেমন হচ্ছে ইবালির একটা উদাহরণ দিচ্ছিলাম, তার যদি আপনার অ্যাসেট হয়ে থাকে, আপনার শেয়ার হোল্ডারদের যে ইনভেস্টমেন্ট অথবা আমরা যদি বলি ক্যাপিটাল হয়ে থাকে 100 কোটি টাকা, সে জনগণের কাছ থেকে 1000 কোটি টাকা নিয়ে নিল, নিয়ে সে কি করলো, সে কোর্টের কাছে আবেদন করলো আমার স্যার যত কি আছে তার চেয়ে আমার বেশি দেনা হয়ে গেছে, আমাকে কি করে দেন, অবলুপ্তি করে দেন। এই কথাটা এখানে বলছে যদি স্বেচ্ছায় কেউ অবলুপ্তি করতে চায় তাহলে সে যে আগে যে এই যে অবলুপ্তি হওয়ার পূর্বে 1 বছরের ভিতরে সেই ইচ্ছাকৃত ভাবে সবার কাছে টাকাগুলো নিচ্ছে অথবা তার যে সম্পদ আছে সেই সম্পদ অন্য জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে লিকুইডিটর কি করতে পারবে, সে মালগুলা সম্পদগুলো উদ্ধার করতে পারবে। এইটা নতুন করে আইনে ঢুকানো হচ্ছে, আগে এই ধারাটা ছিল না 4 এবং 5। এখানে বলা হয়েছে 10ম ক খণ্ড নতুন করে সন্নিবেশন করছে কেন, এখানে এক ব্যক্তি কোম্পানির স্মারক ও বিধি কি হবে, মেমোরেন্ডাম এক্সিকিউশন এবং আর্টিকেলস এক্সিকিউশন কি হবে, সেই কথাগুলো এখানে বলা হয়েছে। এক ব্যক্তি কোম্পানি গঠন কিভাবে করতে হবে, এক ব্যক্তি কোম্পানির শেয়ার মূলধন কি হবে, এক ব্যক্তি কোম্পানির পরিচিত শেয়ার মূলধন হবে অনূন্যত 50 লক্ষ টাকা এবং অনধিক 10 কোটি টাকা। 50 লক্ষ টাকা থেকে শুরু করে 10 কোটি টাকা পর্যন্ত দেওয়া হতে পারে। অব্যবহৃত পূর্ববর্তী অর্থবর্ষের বার্ষিক টার্নওভার অনূন্যত 2 কোটি টাকা এবং অনধিক 100 কোটি টাকা। আর এক ব্যক্তি কোম্পানির নিবন্ধনের ক্ষেত্রে অনুসৃত পদ্ধতি, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান প্রয়োজনীয় অভিযোজন সহকারে এক ব্যক্তি কোম্পানি নিবন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এক ব্যক্তি কোম্পানি নিবন্ধনের ক্ষেত্রে প্রাইভেট কোম্পানি নিবন্ধনের জন্য যা যা লাগে সেই সবগুলো কি করতে হবে, ফলো করতে হবে। এক ব্যক্তি কোম্পানি পরিচালক, এক ব্যক্তি কোম্পানি একমাত্র শেয়ার হোল্ডার উহার পরিচালক হবেন। এক ব্যক্তি কোম্পানির ব্যবস্থাপনার জন্য ব্যবস্থাপক, কোম্পানির সচিব, অন্যান্য কর্মচারী নিয়োগ করা যায়। এক ব্যক্তি কোম্পানির সভা, এক ব্যক্তি কোম্পানির পরিচালক অর্ধ পঞ্জিকা বৎসরের অনুন্নত একটি পরিচালক সভা অনুষ্ঠান করবেন, সে নিজে একা একা পরিচালক সভা অনুষ্ঠান করবেন। এক ব্যক্তি কোম্পানির স্মারক বা বিধি পরিবর্তন, এক ব্যক্তি কোম্পানিতে স্মারক বা বিধিতে কোনো পরিবর্তন আসলে তা কিভাবে করবে সেগুলো বলছে। এক ব্যক্তি কোম্পানির শেয়ার হস্তান্তর, এক ব্যক্তি কোম্পানির সকল শেয়ার কেবল একজন প্রাকৃতিক সত্তা বিশিষ্ট ব্যক্তির নিকট হস্তান্তর করা যাবে, তার সকল শেয়ার একজনের কাছে হস্তান্তর করতে হবে। এক ব্যক্তি কোম্পানির ব্যালেন্স শিট কিরকম হবে, এক ব্যক্তি কোম্পানির নিরীক্ষা কিরকম হবে, এক ব্যক্তি কোম্পানিতে নিরীক্ষক নিয়োগ ও নিরীক্ষা প্রতিবেদন সংক্রান্ত বিষয়ে এএন এর সংশ্লিষ্ট বিধানসমূহ প্রয়োজনীয় অভিযোজন সহকারে প্রযোজ্য হবে। এক ব্যক্তি কোম্পানি কর্তৃক ঋণ গ্রহণ ও পরিশোধ, এক ব্যক্তি কোম্পানি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ বা পরিশোধের ক্ষেত্রে ধারা 159 থেকে ধারা 175 অংশ থেকে 75 বিধানাবলী প্রয়োজনীয় অভিযোজন সহকারে প্রযোজ্য হবে। এক ব্যক্তি কোম্পানির স্বেচ্ছায় অবলুপ্তি, এক ব্যক্তি কোম্পানির স্বেচ্ছাকৃত অবলুপ্তির ক্ষেত্রে এই আইনের সংশ্লিষ্ট বিধানাবলী প্রয়োজনীয় অভিযোজন সহকারে প্রযোজ্য হবে। 1994 সনের 18 নম্বর আইনের ধারা 400 এর সংশোধন, উক্ত আইনের ধারা 400 এর মধ্যে লিমিটেড বা সীমিত চিহ্নগুলো ও শব্দগুলি পরিবর্তে পাবলিক লিমিটেড কোম্পানি, পিএলসি এবং সীমিত বা এলটিডি বা এক ব্যক্তি কোম্পানি বা 1% কোম্পানি উক্তি প্রতিস্থাপিত হবে এবং অথচ সীমিত সহকারী শব্দগুলো পরিবর্তে উক্তরূপ নাম বা শিরোনাম শব্দগুলি প্রতিস্থাপিত হবে।
তারপরে এই এখানে একটি কোম্পানি স্মারক কি রকমের স্মারকের ফর্মেট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই ফর্ম ফিল আপ করতে হবে। গ্যারান্টি দ্বারা যদি সীমিত দায় এবং মূলধন বিহীন যদি কোনো একটি কোম্পানি স্মারক হয় তাহলে কিভাবে হবে? গ্যারান্টি দ্বারা সীমিত দায় আছে এবং সাথে যদি মূলধনও থাকে তাহলে তার কোম্পানির স্মারক কিরকম হবে? শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানির বিধি কিবা রকম হবে? শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানির বিধি এই ছিল এক ব্যক্তি কোম্পানি সম্পর্কে কথাবার্তা। আরো ডিটেলস পড়তে পারলে আরো ডিটেলস ভালো ছিল। সময় স্বল্পতার কারণে পড়তে পারি না। এগুলো একটু এটা এটা আমরা আমাদের পড়া উচিত ছিল। এটা ফেলাই গেছে। এক ব্যক্তি কোম্পানির স্মারক ও বিধি। এক ব্যক্তি কোম্পানির স্মারক ও বিধি বলতে তফসিল 9 এর ক এবং তফসিল 9 এর খ এর উল্লেখিত এক ব্যক্তি কোম্পানির স্মারক বিধিকে বোঝাবে। ওই যে নিজে যে তফসিল দিচ্ছে ওই অনুযায়ী করতে হবে। এক ব্যক্তি কোম্পানির গঠন। একজন প্রাকৃতিক সত্তা বিশিষ্ট ব্যক্তি আইনানুগ যে কোনো উদ্দেশ্যে এক ব্যক্তি কোম্পানি গঠন করিতে পারিবে এবং উহা করিতে চাহিলে তাহার নাম স্মারকে উদ্যোক্তা হিসাবে স্বাক্ষর করিয়া এবং নিবন্ধকরণ সংক্রান্ত এই আইনের বিধান মোতাবেক অন্যান্য ব্যবস্থা গ্রহণ করিয়া সীমিত দায়ী কোম্পানি গঠন করিতে পারিবে। একজন প্রাকৃতিক সত্তা বিশিষ্ট ব্যক্তি কেবল এক ব্যক্তি কোম্পানি গঠন করতে পারিবেন। এক ব্যক্তি কোম্পানির স্মারকে একজন মনোনীত ব্যক্তির নাম উক্ত মনোনীত ব্যক্তির লিখিত সম্মতিক্রমে উল্লিখিত থাকিতে হইবে। তিনি একমাত্র শেয়ার হোল্ডার মৃত্যুবরণ করিলে বা কোম্পানি পরিচালক নাই অসমর্থ বা অপকৃত হইলে উক্ত কোম্পানির শেয়ার হোল্ডার হইবেন। এক ব্যক্তি কোম্পানি নিবন্ধনকালে উহার স্মারক বিধি নিবন্ধন বইতে উক্ত মনোনীত ব্যক্তির লিখিত সম্মতি নিবদ্ধ করিতে হইবে। উক্তরূপ মনোনীত ব্যক্তি নির্ধারিত পদ্ধতিতে তাহার সম্মতি প্রত্যাহার করিতে পারিবেন। এগুলা দেখবেন আমরা তাহলে আমরা এক ব্যক্তি কোম্পানির অর্থাৎ যে দ্বিতীয় যে অ্যামেন্ডমেন্ট হলো সংশোধন, কোম্পানি আইনের দ্বিতীয় সংশোধনেরটা আমরা একটু দেখলাম। আপনাদের কোনো কোয়ারি থাকলে বলেন, আমরা এর ভিতরে কিছু কথা বলি। স্যার এক ব্যক্তি কোম্পানিটা এটা মানে আইনটা কবে হয়েছে স্যার? এটা এটা আলাদা কোম্পানিটার বাইরে কোনো আইন? কোম্পানি এক সংশোধন হয়েছে, বাইরে না। 20 এখানে সব আছে। সোমবার সেপ্টেম্বর 7, 2020। স্যার এখানে এক ব্যক্তি কোম্পানিটা প্রপার্টিশিপ থেকে মানে এটা কি সেপারেট লিগ্যাল এন্টিটি হবে, ঠিক না স্যার? ব্যাপারে লিগেলি দিতে হবে, রাইট। আর আচ্ছা, এখানে নরমালি যে প্রপার্টার মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রপার্টিশিপ বিলুপ্ত হয়ে যায় বা এখানে বা অন্য কেউ তার উত্তর দিয়ে কি প্রপার্টিশিপ চালাতে পারে কিনা? প্রপার্টিশিপ চালাতে পারে না, সার্টিফিকেট তার নামে আবার রেগুলেশন দিতে হয়। করতে হবে। হ্যাঁ, প্রপার্টিশিপ অ্যাকচুয়ালি তার নিজস্ব কোনো কিছু না। এটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স নিল, নিয়ে এসে বিজনেস করতেছে, এটা তো আরটিএসসি পর্যন্ত যাইতেই হয় না এবং এটার নামে কোনো ট্যাক্স দিতে হয় না, এটার নামে কোনো ট্যাক্স দিয়ে থাকে না, আলাদা কোনো কিছু থাকে না, পার্সোনাল নামেই সবকিছু হয়। আবার ওদের নামে করলো ওইটাও নামটাও পার্সোনাল নামই। এটা যদি তার যে উত্তরাধিকারী যে নিয়ে আসবেন তার নামে আবার সবগুলো আবার কাগজপত্র করে নিতে হবে। কিন্তু কোম্পানি আইন যেটা মানে যদি এক ব্যক্তি কোম্পানি হয়ে থাকে সেখানে আপনার তার নমিনি কে থাকবে সেখানে উল্লেখ করা আছে। সেই নমিনি অনুযায়ী তার মনোনীত ব্যক্তি সেখানে সে তার মালিকানা পাবে। আর এক ব্যক্তি কোম্পানির যে স্যার এখানে বলা হয়েছে যে মিটিং করবে, সে মিটিং কার সাথে করবে? এখানে একা মিটিং করবে, এখানে তার সেক্রেটারি থাকবে। কোম্পানি সেক্রেটারি থাকে না, কোম্পানি এমডি থাকে, সেক্রেটারি থাকে। মিটিং এর সময় যে ফরমালিটি সেগুলো থাকবে। এখানে যে নরমাল যে প্রাইভেট বা পাবলিক কোম্পানি সেক্রেটারি থাকে, এখানেও কি ওই এখানকার কোম্পানি সেক্রেটারি ওই কোম্পানি সেক্রেটারি? হ্যাঁ, আমরা বললাম না, এখানে তো বললাম কোম্পানি সেক্রেটারি হচ্ছে এমডি, কোম্পানি সেক্রেটারি, আদার্স যা যা আছে সব নিয়োগ দিতে পারবে।
এই বছর বাজেটে দেখছেন, বাজেট দেখছেন? বাজেটটা ওই ফর্মালি দেখা হয় নাই। বাজেটে নতুন করে এক ব্যক্তি কোম্পানির জন্য ট্যাক্স আরোপ করা হয়েছে, 25% প্রপোজ করা হয়েছে। ঠিক আছে, অন্য কোম্পানির এক ব্যক্তি কোম্পানির জন্য আলাদা রেট আছে। স্যার এই গ্যাজেটটা একটু স্যার কি স্যার আমরা এখানে আপলোড করা যাবে স্যার? এটা আপনার আপলোড তো করাই যাবে, আপলোড করতে আমি মেল করে দিব দরকার হলে আপনারা সার্চ দিলে পাবেন, আমি নাও মেল করে দিব আপনাদেরকে, আপলোড করে দিব। ঠিক আছে, স্যার এক ব্যক্তি কোম্পানিটা কি স্যার আমাদের দেশে প্রথম নাকি স্যার আশেপাশে অনেক দেশে বা অন্য আচ্ছা দেশে? আচ্ছা আছে, অনেক বেশি আছে, অনেক দেশে 80 তো এটা করা হয়েছে, অনেক দেশে আছে, ইন্ডিয়াতেও আছে। তো ভালো তো, একদিকে কোম্পানি করলে আপনার কোম্পানির অস্তিত্ব থাকে, আপনার বিজনেস এজ ইউজুয়ালি চলতে থাকে। তার পরবর্তীতে হলো যিনি করলো তারও ওই যে আমি বললাম যেটা হচ্ছে তার সীমিত দায়, দায়টা সীমিত হয়ে যা। তার ব্যবসা করতে তার ভয় নাই। যেখানে বলছে আপনার পাশাপাশি দেশে একটা কোন কোন দেশে আছে, মন্ত্রী মহোদয় এগুলো বলছে। যাই হোক, এই মোটামুটি এটা নতুন জিনিস তো, আর এটা মনে করেন যে কেউ কোশ্চেন কোশ্চেন করলে কোম্পানি থেকে যদি সে কোশ্চেন করতে চায় সে কিন্তু এগুলো ঢুকাই দিবে। এই জন্য আমি বললাম যে চিন্তা করলাম যে এটা আপনাদের দিয়ে দিতে হবে। এখানে আর কারো কোনো জানার আছে কিছু? স্যার এখান থেকে কোশ্চেন আসলে কিভাবে আসবে কোশ্চেনটার ধরন? এটা তো জানি না, এটা আমার দ্বারা বলা সম্ভব না কি রকম কোশ্চেন আছে। আচ্ছা স্যার, আমি মাঝখানে আসলে কয়েকটা ক্লাস করি নাই তো, তাই একটু মিস হয়ে গেছে। এখান থেকে কোশ্চেন আসলে কি স্যার এভাবে আমরা বাংলাতেই অ্যান্সার করব? না না, বাংলায় না, কোশ্চেন তো আনসার তো মিডিয়াম হচ্ছে আপনার ইংলিশ ভার্সন, আপনি ইংলিশই করতে হবে, বাংলা করার কোনো সুযোগ নাই। বাংলা আপনি জানার জন্য, শেখার জন্য করবেন। আচ্ছা আচ্ছা, স্যার এখানে কোশ্চেনের আইনগুলো লেখা লাগবে, যে আপনি যেগুলো বললেন যে সীমিত কোম্পানি শনাক্তকরণ বা এরকম কোশ্চেন আসবে, মানে কোশ্চেনটা এখানে এইভাবে আপনি আসে? আসতে পারে সীমিত নতুন কথা, আপনি 1% কোম্পানি বলতে কি বুঝো, শর্ট মোশন 1% কোম্পানি। আচ্ছা 1% কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন কি হবে? 1% কোম্পানির ক্ষেত্রে আপনার মেইন প্রভিশন অফ রিলেটেড উইথ 1% কোম্পানি। 1% কোম্পানির মেইন প্রভিশন কি? এখানে দেখেন ফিক্স করে দিছে আপনার ক্যাপিটাল কত হবে সেটা বলে দিছে। জি স্যার। আপনি শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে প্রভিশন কি? এখানে বলে আচ্ছা দিছে শেয়ার হস্তান্তর আপনি ফুল একজনের কাছে শেয়ার হস্তান্তর করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এটা যদি আপনি দুই একবার ভালো করে পড়েন বাংলাটা আপনি লিখতে পারবেন, সমস্যা নেই। কোম্পানি আইনের যে সংশোধনটা হয়েছে, সেই সংশোধনটা কি হইল? এই সংশোধনের আপনার মেইন মেইন সংশোধন গুলো আপনি, যেমন আপনার আগের সাথে এই সংশোধন হচ্ছে এটা, এই 3টা পয়েন্ট, এটা একটা ভালো একটা সংশোধন। আগে নামের সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এখন নামগুলো। আগে পাবলিক লিমিটেড কোম্পানি গুলো শুধু লিমিটেড বলতো, এখন এই লিমিটেডটা হচ্ছে প্রাইভেটের জন্য। আগে এই লিমিটেডের জায়গায় লিখতো প্রাইভেট লিমিটেড, আর সীমিত তাই কোম্পানি পাবলিক লিমিটেড লিখতো লিমিটেড। এখন বলছে না, এটা চেঞ্জ হবে, পিএলসি আর হলো এলটিডি। ক্লিয়ার? জি স্যার। স্যার সীমিত দায় পাবলিক কোম্পানি বলতে পিএলসি এর উদাহরণ দেওয়া যাবে কোনো কোম্পানির? পিএলসি এই কোনো কোম্পানিতে, যেমন মনে করেন যে এক্সিম ব্যাংক, এক্সিম ব্যাংক তো প্রাইভেটলি হচ্ছে না, লেনদেন হচ্ছে না, যেগুলো শেয়ার মার্কেটে লেনদেন হয়। জি স্যার। হ্যাঁ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে লিপিবদ্ধ আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চিটাগং স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়, সেগুলো হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। আচ্ছা আচ্ছা, মানে যেগুলো স্যার শেয়ারের সাথে পাবলিকলির সাথে রিলেটেড, পাবলিক আচ্ছা যেখানে শেয়ার লেনদেন করে তাগুলো হচ্ছে আচ্ছা। পাবলিক লিমিটেড কোম্পানি। জি স্যার, সেগুলো স্যার ওই যে পিএলসি। হ্যাঁ, শেয়ার মার্কেট যত কোম্পানি আছে সবগুলো পিএলসি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তাহলে আপনাদের আর কোনো যদি পরে না থাকে আমরা কোম্পানি অ্যাক্টে চলে যাবো এখন। স্যার বাংলাদেশে কি স্যার মানে এক কোম্পানি আছে স্যার, এক্সিস্টিং হ্যাঁ এখন আছে?
কি বাংলাদেশে কি স্যার মানে এক কোম্পানি মানে এক ব্যক্তির মালিকানাধীন কোম্পানি কিছু এক্সিস্টিং আছে? হ্যাঁ, আইন তো করছে কি তো করার জন্য, আইন যেহেতু করছে অবশ্যই করছে। স্যার একটা এক্সাম্পল দেওয়া যাবে স্যার যে একটা কোম্পানির নাম আমার বলা কাছে যাবে? ডাটা নাই, আমার কাছে ডাটা নাই, একদিক থেকে কোম্পানির নাম আমার কাছে নাই। এটা আইন পাস হচ্ছে 7ই সেপ্টেম্বর 2020-এ, ঠিক আছে? এগুলো অ্যাভেলেবেল যখন পত্রিকায় আসবে বা ইয়েতে আসবে, ডাটা আসবে, তখন আমরা জানতে পারবো। এটা কিন্তু আমরা জানতে পারি না। যেহেতু আইন করছে, বাংলাদেশে আইন তখনই করে যখন এটা প্রয়োজন পড়ে। সুতরাং আইন করার সাথে সাথে 2-4 দিনের ভিতরে হয়তো কয়েকটা হয়ে গেছে। আপনি নেটে সার্চ দিলে দিতে পারেন যে নেম অফ 1% কোম্পানি ইন বাংলাদেশ, তখন দেখবেন যে আইসে করতে পারে। ইয়ার তাদের শুরু করছে মাত্র এবছরই, এটা 2020 সালে, 20 সালের সেপ্টেম্বরে, হচ্ছে গতবারের শেষের দিকে, 6 মাস, 7-8-9 মাস হচ্ছে। কারো কোনো কোশ্চেন? স্যার হ্যাঁ, স্যার তাহলে এই সংশোধন অনুসারে তো স্যার বর্তমানে যেগুলা ঢাকা এবং চিটাগাং এক্সচেঞ্জ কমিশনে যেগুলো ট্রেডিং হইতেছে পাবলিক লিমিটেড কোম্পানি এগুলো সবগুলোতে এখন পিএলসি ব্যবহার করা লাগবে। নামটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আজকে পাবলিক লিমিটেড কোম্পানি পুরোনো যেগুলো এক্সিস্টিং আছে লিমিটেড, হ্যাঁ লিমিটেড কোম্পানি না হয়ে সেগুলো হচ্ছে যে পাবলিক লিমিটেড কোম্পানি। মানে সবগুলো এখন পিএলসি লিখবে, এলটিডি বাদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলটিডি বাদ দিয়ে লিখতে হবে পিএলসি। সময় লাগবে, আইন হয়েছে, আইন তো মনে করেন যে হয়েছে, এই কোম্পানিগুলো জানতে জানতে 1-2 বছর চলে যাবে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চিঠি দিবে, তোমার নাম কেন চেঞ্জ করো নাই, তোমার এই এখন নামও এখনো ওইটা রয়েছে। হ্যাঁ, তারপরে না করবে। বাংলাদেশে তো এত সহজ না কথা। আপনি মনে করেন না যে করছে, আইন করছে, সবাই দেখে নাম চেঞ্জ করে নিয়েছে। ওই চিঠি না খাইলে, কমপ্লায়েন্স থেকে না ধরলে কখনোই এগুলা নিয়ে আরো মাথা ব্যথা থাকে না। আর কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি। কোম্পানি অ্যাক্ট স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার। কোম্পানি অ্যাক্ট 1994। আপনারা কি পড়তে পারেন? জুম করে বড় করে নেন, তাই না? এগুলো পড়েন তো, এটা দেখি পড়তে পারেন কিনা। নাম্বার থেকে লিড মার্কিং যেটা ওটা পড়েন। বোঝা যাচ্ছে স্যার এগুলা শর্ট টাইটেল এন্ড কমেন্সমেন্ট। This act may be called This act may be called the Companies Act 1994. মানে এখানে শর্ট টাইটেল হচ্ছে কোম্পানি অ্যাক্ট 1994 থেকে বলা হবে, এবং এটা কমেন্সমেন্ট কখন? কমেন্সমেন্ট যখন অফিশিয়াল গেজেট হচ্ছে, গেজেট অ্যাপয়েন্ট হচ্ছে, সেখান থেকে এটা কমেন্সমেন্ট শুরু হবে।
দেন আমরা জানি যে সেকশন 2 তে অর্থাৎ ধারা 2 তে হচ্ছে সবসময় থাকবে হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন গুলো এখানে বলা হচ্ছে। আর্টিকেল বলতে কি বোঝায় আপনি বলেন, আর্টিকেল বলতে কি পড়েন? Definition is, sir, in this act, unless there is anything repugnant in the subject or context. এখানে আর্টিকেল এতে আছে স্যার, means the articles of association of the company, including so far as they apply to the company, the regulations contained in schedule I2 this act. শিডিউল 1 এটা শিডিউল 1 Schedule 1 to this act. Provided that the articles of association of the company found under any law related to companies at any time in force before the commencement of this act, so far as they are not inconsistent with the provision of this act, be deemed to be the articles of association of the company found in accordance with the provision of the act. থ্যাংক ইউ। এটা কি বলছে, আমরা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন পড়ব। এখানে পড়ার আগে এখানে ডেফিনিশন আমাদের জানা উচিত। ডেফিনিশনটা বলতেছে আর্টিকেলস বলতে কি বলছে। এখানে এই আইনে বিভিন্ন জায়গায় আর্টিকেলস বলছে, তাহলে আর্টিকেলস বলতে বোঝাবে হচ্ছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আমরা যেখানে আর্টিকেলস পাবো, আর্টিকেলস বলবো, পড়াশোনা পাইবো, তার মানে আর্টিকেলস মানে হচ্ছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অফ এ কোম্পানি। কোম্পানির একটা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন দিয়ে আর্টিকেলস বলে এখানে চালাই দিচ্ছে, শর্ট করছে। এখানে কি থাকবে, ইনক্লুডিং so far as the apply to the company, কোম্পানি যে অ্যাপ্লাই করবে কোম্পানির জন্য, the regulations contained in schedule 1 of 2 this act। এই আইনের শিডিউল 1 একটা অ্যাটাচমেন্ট দেওয়া আছে। শিডিউল 1 এই আইনের সাথে সেটা দেওয়া আছে। শিডিউল 1 অনুযায়ী কি এখানে কি কি থাকবে, সে আর্টিকেলসে কি কি থাকে সেগুলা কন্টেন্ট গুলা বলা আছে, সেটাকে বলা হচ্ছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আর এই আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে আমরা যেখানে পাবো সেখানে লেখা আছে আর্টিকেল। provided that the articles of association of a company framed under any law, articles of association একটা কোম্পানির একটা ফ্রেম করা থাকবে যে কোনো আন্ডার এনি ল রিলেটেড টু কোম্পানি, কোম্পানির সাথে যে কোনো লয়ের সাথে সম্পর্কিত থাকবে এট এনি টাইম ইন ফোর্স বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট শ্যাল। এই আইন শুরু হওয়ার আগে পর্যন্ত যে কোনো আইনের মাধ্যমেও কমেন্সমেন্ট হতে পারে। so far as they are not inconsistent with the provisions of this act, এই আইনের সাথে সেটা কি থাকবে না, মানে কেন যেন ইনকনসিস্টেন্ট, অসমন্বয় যেন না হয়, সেরকম যতগুলো আইনের মাধ্যমে হয় সবগুলো কি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের ফ্রেমে থাকবে। বি ডিম টু বি দ্য আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অফ দ্য কোম্পানি ফ্রেম ইন অ্যাকর্ডিং টু দ্য প্রভিশনস অফ দি অ্যাক্ট, এবং এই আইন অনুযায়ী, এই আইনের যে প্রভিশন সেই অনুযায়ী হচ্ছে। এটা বলে আর্টিকেলসের ডেফিনিশনটা দিল, আর্টিকেলসটা কি। দেন হচ্ছে ব্যাংকিং কোম্পানি। ব্যাংকিং কোম্পানি মিনস এ কোম্পানি means a bank company as defined in section 59 of the Act 1991। অর্থাৎ ব্যাংক কোম্পানি আইন 1991 দ্বারা যে কোম্পানিগুলো পরিচালিত তাদেরকে ব্যাংকিং কোম্পানি বলা হয়। কোম্পানি মিনস এ কোম্পানি ফর্মড এন্ড রেজিস্টার্ড আন্ডার দিস অ্যাক্ট অর ইন এক্সিস্টিং কোম্পানি। কোম্পানি বলতে তাদেরকে বলা হবে যেটা এই আইন দ্বারা কোম্পানি ফর্ম করা হয়েছে, অথবা এই আইনের পূর্বে যে এই আইন যখন করে তখনকার সময় যতগুলো কোম্পানি সবগুলাকেই কোম্পানি বলা হয়। এগুলা মানে হচ্ছে কি ওয়ার্ড আর কি। আর্টিকেলস কাকে বলে, ব্যাংকিং কোম্পানি কাকে বলে, এই কোম্পানি কাকে বলে, কোর্ট বলতে কাকে বলে, ডিবেঞ্চার বলতে কি বোঝায়, ডিরেক্টর বলতে কি বোঝায়। ডিরেক্টর ইনক্লুডস এনি পারসন অকুপাইং দ্য পজিশন অফ ডিরেক্টর বাই হোয়াটএভার নেম কল। তাকে একটা ভালো পজিশনে দেওয়া হচ্ছে ব্যাংকের অর্গানাইজেশনের ডিরেক্টর হিসাবে। এখন তাকে যে নামে বলা হোক, স্পন্সর ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, নমিনেটেড ডিরেক্টর, যেভাবে ডিরেক্টর বলে, ডিরেক্টর মানে তাকে এখানে একটা এই অর্গানাইজেশনে একটা পজিশন দেওয়া হচ্ছে, তাকে একটা অকুপাইং একটা পজিশন দেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে ডিরেক্টর। ডিস্ট্রিক্ট কোর্ট, এক্সিস্টিং কোম্পানি, এক্সিস্টিং কোম্পানি কাদেরকে বলা হবে, যারা এই আইন যখন হচ্ছে তখনকার সময়ে এর আগের আইন অনুযায়ী যেগুলো কোম্পানি গঠন করা হচ্ছে সেগুলো বলা হচ্ছে এক্সিস্টিং কোম্পানি। ফাইন্যান্সিয়াল ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার মিনস ইন রিলেশন টু এনি বডি কর্পোরেট
হ্যাঁ, যেই ফাইন্যান্সিয়াল ইয়ার কি অর্থবর্ষ, যে অর্থবর্ষ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট গুলো বা ইয়ারলি কনসিডার করা হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং এর উপস্থাপনের জন্য প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট তৈরি করা হয়, সেই ইয়ারকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার। এক একজনের ফাইন্যান্সিয়াল ইয়ার এক এক রকম হতে পারে। যেমন বলা হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানি ফাইন্যান্সিয়াল ইয়ার ক্যালেন্ডার ইয়ারে হয়ে থাকে। ক্যালেন্ডার ইয়ার কি? জানুয়ারি টু ডিসেম্বর হচ্ছে ক্যালেন্ডার ইয়ার। জানুয়ারি টু ডিসেম্বর ইন্স্যুরেন্স কোম্পানি ফাইন্যান্সিয়াল ইয়ার। ব্যাংকিং কোম্পানি ফাইন্যান্সিয়াল ইয়ার জানুয়ারি টু ডিসেম্বর। আবার অন্য কিছু কোম্পানি ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে ফিসক্যাল ইয়ার। ফিসক্যাল ইয়ার কি? জুলাই 1 টু জুন 30। এবছরে জুলাই থেকে তারপরে শুধু জুলাই বাজেট যেভাবে হয় ফিসক্যাল ইয়ার। তাহলে ফাইন্যান্সিয়াল ইয়ার কি? তারপর ইন্স্যুরেন্স কোম্পানি কাকে বলে? Insurance company means a company that carries on the business of insurance either solely or in common with any other businesses or businesses. Manager কাকে বলে? যে ম্যানেজ করে। ম্যানেজিং এজেন্ট কাকে বলে? Managing agent means a person, firm or company by the name called who or which is entitled to the management of the whole affairs and business of a company by virtue of an agreement with the company. Then হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর কাকে বলে? Managing director means a director who, by virtue of an agreement with the company or of a resolution passed by the company in its general meeting or by its directors or by virtue of its memorandum or article of association, is entrusted with the substantial powers of management which would not otherwise be exercisable by him and includes the director occupying the position of a managing director by which name called. ম্যানেজিং ডিরেক্টর কাকে বলা হবে? এমন একটা ডিরেক্টর যা চুক্তির মাধ্যমে বাই ভার্চু অফ এন এগ্রিমেন্ট উইথ দ্য কোম্পানি or of a resolution অথবা তার জন্য একটা স্পেশাল একটা রেজুলেশন পাস করতে বাই দ্য কোম্পানি জেনারেল মিটিং or by its directors or জেনারেল মিটিং এর রেজুলেশন পাস করতে পারে অথবা তাদের যে ডিরেক্টর আছে তারা পাস করতে পারে or by virtue of its memorandum or article of association is entrusted with the substantial power of management, তাকে যথাযথ ব্যবস্থাপনার পাওয়ার দেওয়া হয় তাকে, which would not otherwise be exercised by him, অন্যথায় সে তার নিজের জন্য সেগুলা exercise করে না, and include the director occupying the position of managing director by whatever name called, তাকে সেখানে ডিরেক্টর হিসেবে অকুপাই দিয়ে দেওয়া অর্থাৎ অবস্থান দেওয়া হয়, তার যাই হোক তাদেরকে যে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তাকে ডাকা হয়। এটাকে বলা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টরের ডেফিনিশন করছে। Then memorandum কাকে বলে? Memorandum means a memorandum of association of a company as originally framed and or as altered in pursuance of the provisions of this act. Private company means a company which by its articles restrict the right to transfer its share. আমরা প্রাইভেট কোম্পানি ডেফিনিশন আমরা কিন্তু আগে পড়ছি, আমাদের ফার্স্ট লেকচারে আমরা আলোচনা করছি প্রাইভেট কোম্পানি কাকে বলে। প্রাইভেট কোম্পানি মিন্স এ কোম্পানি হুইচ বাই ইটস আর্টিকেলস, যার আর্টিকেলসে রেস্ট্রিক্ট করে দেয় দ্য রাইট টু ট্রান্সফার শেয়ার ট্রান্সফার করা রাইট এটা রেস্ট্রিক্ট করে দিচ্ছে। প্রহিবিটস এনি ইনভাইটেশন টু দ্য পাবলিককে ইনভাইটেশন করা প্রহিবিট করে দিচ্ছে টু সাবস্ক্রাইব ফর এ শেয়ার ফর ডিবেঞ্চার ইফ এনি and limit the number of its members to 50, not included persons who are in its employment ছাড়া বাকি অন্যান্য যেগুলো আছে নাম্বার অফ মেম্বার সেখানে 50 বেশি হওয়া যাবে না। তারপর পাবলিক কোম্পানি ডেফিনিশন আমরা পাইলাম, এই তিনটা রেস্ট্রিকশন থাকে আর্টিকেলে, এগুলো উল্লেখ করেছে, তখন তাকে বলা হয় প্রাইভেট কোম্পানি। তারপর হচ্ছে পাবলিক কোম্পানি। পাবলিক কোম্পানি রেস্ট্রিকশন কি বলছে? পাবলিক কোম্পানি মিন্স এ কোম্পানি incorporated under the act or under any law at any time enforced before the commencement of the act which is not a private company. পাবলিক ল কোম্পানি ডেফিনিশন এভাবে দেওয়া হয়েছে যে যারা এই কোম্পানি আইন দ্বারা বিধিবদ্ধ অথবা এই আইন যখন তৈরি হয়েছে সেই সময়ে যেগুলা কোম্পানি ছিল কিন্তু এগুলা কি না প্রাইভেট কোম্পানি না, তাদেরকে বলা হচ্ছে পাবলিক কোম্পানি। রেজিস্ট্রার কাকে বলে? রেজিস্ট্রার যিনি হচ্ছেন অফিসার বা যিনি রেজিস্ট্রেশন করে থাকে তাকে কোম্পানির যে রেজিস্ট্রেশন অফ কোম্পানি যে ফর্মালিটি সেই কাজগুলো করে থাকে তাকে রেজিস্ট্রার বলা হচ্ছে। সেক্রেটারি কাকে বলে? শেয়ার কাকে বলে?
এ হচ্ছে কোম্পানি আইন অনুযায়ী ডেফিনিশন গুলা। আর কোনো কনফিউশন আছে বা কারো কোনো জানা আছে কিছু? স্যার প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ম্যানেজিং ডিরেক্টর কি সবসময় ওয়ান অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস হবে? সে কি মানে পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে এক্স অফিসিও ডিরেক্টর হতে পারবে? ম্যানেজিং ডিরেক্টর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যেহেতু সেটা আপনার কি বলে এর গভর্নেন্সে আসে না, কর্পোরেট গভর্নেন্সে সেটা আসে না, সেই ক্ষেত্রে ম্যানেজিং ডিরেক্টর আপনার কি বলে এক্স অফিসিও মেম্বার হতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি না প্রাইভেট কোম্পানিতে। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে ম্যানেজিং ডিরেক্টর যে কোনো অপারেশনের ক্ষেত্রে ম্যানেজিং ডিরেক্টর ম্যানেজমেন্টের সকল ক্ষমতা তাকে দেওয়া হবে। এখানে দেখেন সে ম্যানেজিং কি ম্যানেজিং ডিরেক্টর কাকে বলা হচ্ছে? ম্যানেজিং ডিরেক্টর মিনস এ ডিরেক্টর। হ্যাঁ, তো দেখেন এই ডেফিনেশনটা পড়েন, একটু পড়েন। আমি বলতে চাচ্ছি ম্যানেজিং ডিরেক্টর ইজ এ ডিরেক্টর, এখানে এই ম্যানেজিং ইজ এ ডিরেক্টর, কিন্তু এখানে স্যার শেয়ার হোল্ডার ডিরেক্টর হবে স্যার। ম্যানেজিং ডিরেক্টর কি এটা কি ন্যাশনাল যে তাকে শেয়ার হোল্ডার ডিরেক্টর হতে হবে? এটা প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে তো বললাম আমি, এখানে পাবলিকের ইন্টারেস্ট নাই, এখানে ম্যানেজিং ডিরেক্টর শেয়ার হোল্ডারদের ডিরেক্টর হলে সমস্যা নেই, সেটা হতে পারে। বাট যদি পাবলিক হয় তাহলে তো শেয়ার হোল্ডার ডিরেক্টর হবে না। পাবলিক হলে তো শেয়ার হোল্ডারদের ডিরেক্টর হতে পারবে না, 1% বেশি তো কেউ শেয়ার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারে না, আপনি এটা সে হবে কিভাবে? তাতে শেয়ার হোল্ডার ডিরেক্টর হওয়ার কোনো সুযোগই নেই। সে কারণে এখানে পাবলিকের ইন্টারেস্টটা রক্ষা করতে হয়। প্রাইভেট কোম্পানি তো পাবলিকের না, তাদের নিজস্ব প্রাইভেট যতজন মালিক তারা অতজনের কোম্পানি। ক্লিয়ার? আর প্রাইভেটের ক্ষেত্রে নন শেয়ার হোল্ডার কি ম্যামডি হতে পারবে কিনা? হতে পারবে, হতে পারবে না কেন? ডিরেক্টর নিক দিলে হতে পারবে, হতে পারবে, কোনো সমস্যা নেই। জি স্যার। এখানে ম্যানেজিং ডিরেক্টর কাকে বলে একটু একজন পড়েন, আবার পড়েন, এটা অনেকগুলো কথা এখানে লেখা আছে। ম্যানেজিং ডিরেক্টর means a director who by virtue of an agreement with the company or of a resolution passed by the company in its general meeting or by its directors or by virtue of its memorandum or article of association is entrusted with the substantial powers of management which would not otherwise be exercisable by him and includes a director occupying the position of a managing director by whatever name called. ঠিক আছে, এই এখানে দেখেন, এখানে এই ডেফিনিশনে কোথাও কি বলা আছে যে শেয়ার থাকতে হবে, শেয়ার হোল্ডাররা ভিতরে হতে হবে বা নন শেয়ার হোল্ডার হতে হবে? হ্যাঁ, এখানে কিন্তু কোথাও কোনো কিছু লেখা নাই। ম্যানেজিং ডিরেক্টর ডেফিনিশন হচ্ছে তাকে যে ম্যানেজিং এর যে ক্ষমতা দেওয়া হবে, সেই ক্ষমতাটা বিভিন্নভাবে হতে পারে। একটা এগ্রিমেন্টের মাধ্যমে হতে পারে, মেমোরেন্ডাম ইনস্টিটিউশনে হতে বা থাকতে পারে, আর্টিকেলসও থাকতে পারে, অথবা স্পেশাল রেজুলেশনও পাস করাইতে হতে পারে। হ্যাঁ, সে স্পেশাল রেজুলেশন জেনারেল মিটিং হতে পারে, অথবা তার ডিরেক্টর মিটিং হতে পারে। ঠিক আছে? হ্যাঁ, এবং তাকে ম্যানেজমেন্টের সর্বোচ্চ পাওয়ারটা দিতে হবে। ম্যানেজিং ডিরেক্টর ম্যানেজমেন্টের সর্বোচ্চ পাওয়ার, এটাই হচ্ছে মানে ম্যানেজিং ডিরেক্টর ডেফিনিশন। এখন সেই অনুযায়ী আপনি তাকে প্রাইভেট কোম্পানিতে দিতে পারেন, আপনি পাবলিক কোম্পানিতে নিয়োগ দিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু পাবলিক কোম্পানিতে তো এখন আপনি দিবেন, তখন পাবলিক কোম্পানি এর জন্য আবার আরো অনেকগুলো রেগুলেশন আছে, ওই রেগুলেশনে আপনি আটকাবেন। ঠিক আছে, শেয়ার হোল্ডারদের কাছে দিতে পারবেন না। হ্যাঁ, এমডি এবং সিও হ্যাঁ, 1% করে হতে পারে। এগুলো আমরা পরে আসবো, এগুলো আমাদের আরো এমডি যখন ডিটেলস করবো তখন কথা বলবো। ঠিক আছে, তাহলে আমরা এখানেই থাকতে হবে, আগাইতে পারবো না। নেক্সট আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে মেমোরেন্ডাম এবং অ্যাসোসিয়েশন মধ্যে স্যার পার্থক্য স্যার বুঝি নাই স্যার। মানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, একটা থাকে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। এটাকে বলে মেমোরেন্ডামকে বলে স্মারক, কোম্পানির স্মারক, আর আর্টিকেলসকে বলে হচ্ছে বিধি। মেমোরেন্ডাম হচ্ছে কি কি জিনিস ফর্ম করতে হবে, কিভাবে আপনি ইয়ে করতে হবে, সেটা আপনার
আরজিএসসিতে আপনি জমা দিতে হবে, এটা হচ্ছে মেমোরেন্ডাম। আর আর্টিকেল হচ্ছে কোম্পানি আপনি কিভাবে চালাবেন, ইনহেরেন্ট, সেখানে কি কি থাকবে, কার কি ক্ষমতা, কিভাবে আপনার শেয়ার আপনার শেয়ার হোল্ডার কারা বা কার কত শেয়ার আছে সেগুলো উল্লেখ করা, সেটা হচ্ছে আর্টিকেল বিধিমালা। আর স্মারক হচ্ছে মেমোরেন্ডাম। ক্লিয়ার? জানতে হবে, ভালো করে পড়বেন মেমোরেন্ডাম এবং আর্টিকেল। নেক্সট, কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এখন নামাজের দিকে দিব, নামাজে যাব, নামাজের পরে আমরা আলোচনা করব। কারো কোনো কোশ্চেন নাই না এ পর্যন্ত? ওকে, আমরা নামাজের জন্য 10 মিনিটের বিরতি নেই। ঠিক আছে, 10 মিনিট হবে নাকি? 10 মিনিট আর কম হলেও হবে। আমরা শেষ করে নামাজ শেষ করে আবার জয়েন করবো। 15 মিনিট দেন স্যার। এতক্ষণ না, 10 মিনিট। 10 মিনিট উপর লাগার কথা না, আমরা তো বাসায় নামাজ করি। হ্যাঁ, ক্লাস পালায় তো আর আপনি মসজিদ যেতে পারবেন না। 10 মিনিট। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Now we can ওয়ালাইকুম start সালাম our স্যার। class. ওয়ালাইকুম সালাম। আমরা কি আমাদের ক্লাস শুরু করতে পারি? জি স্যার। জি স্যার। পার্টনারশিপ দেন আমরা যেটা করব হচ্ছে, এখানে কোম্পানি একটা আপনারা দেখবেন, আসলে কাজ হচ্ছে সব কাজই আপনাদের। আমাদের কাজ তো আমরা যতটুকু দেখানো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেওয়া, এটা হচ্ছে আমাদের কাজ। মেমোরেন্ডাম অফ কোম্পানি লিমিটেড বাই শেয়ার। এখন মেমোরেন্ডাম, এর আগে দেখেন প্রভিশন অফ পার্টনারশিপ এক্সিডিং সার্টেন নাম্বার। হ্যাঁ, একটা পার্টনারশিপের ক্ষেত্রে কতজন পার্টনার হওয়া যাবে সেটা একটা নির্দিষ্ট সংখ্যার বেশি কি হবে সেটা এখানে বলা আছে। দেন হচ্ছে মোড অফ ফর্মিং ইনকর্পোরেটেড কোম্পানি। কোম্পানি ফর্মিং করার জন্য মেমোরেন্ডাম এক্সপ্রেশনে বলা থাকবে, মেমোরেন্ডাম এক্সপ্রেশন আন্ডার এটা। মেমোরেন্ডাম এক্সপ্রেশন মোড অফ ফর্মিং ইনকর্পোরেটেড কোম্পানি। ইনকর্পোরেটেড কোম্পানি করার জন্য কিভাবে করবে? You need 7 or more persons, or where the company to be formed will be a private company. Any 2 or more persons instituted for any lawful purpose may be subscribing their names to a memorandum of association and otherwise with the requirements of the Act in respect of the registration form and incorporated company with or without limited liability
that is to be said either a company limited by shares, that is to say company having the liability of its member limited by the memorandum to the amount, if any, unpaid on the shares respectively held by them. Company limited by guarantee, that is to say company having the liability of its members limited by the memorandum to such amount, অর্থাৎ কোম্পানির যে মোট কিভাবে কোম্পানি ইনকর্পোরেট হতে পারে, কোম্পানি কর্পোরেট হতে পারে প্রাইভেট কোম্পানি নামে, সেখানে ফর্ম থাকবে, নাম্বার অফ পার্সন থাকবে 2 থেকে 50 জন, ঠিক আছে। আবার ইনকর্পোরেটেড যদি হয় পাবলিক কোম্পানি হতে হলে সেখানে 7 জন অথবা 7-এর বেশি পার্সন হতে হবে, সেখানে 2 জন হলে হবে না, 7 অথবা 7-এর বেশি হতে হবে প্রাইভেট পাবলিক কোম্পানির ক্ষেত্রে। এবং সেই পাবলিক কোম্পানি এখানে হতে পারে কোম্পানি লিমিটেড বাই শেয়ারস, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি এন্ড আনলিমিটেড কোম্পানি। এটা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে বলা আছে, মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনটা সেভাবেই হবে। কোম্পানি লিমিটেড বাই শেয়ারস এর জন্য মেমোরেন্ডাম একরকম, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টির জন্য মেমোরেন্ডাম একরকম, আনলিমিটেড কোম্পানির জন্য মেমোরেন্ডাম আরেক রকম। তাহলে কোম্পানি লিমিটেড বাই শেয়ারস এর ক্ষেত্রে মেমোরেন্ডাম কি প্রকার? ইন দ্য কেজ অফ a company limited by shares, the memorandum shall state, মেমোরেন্ডামে বলবে, মেমোরেন্ডামে মেইন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কোম্পানির নাম, নেম অফ দ্য কোম্পানি উইথ লিমিটেড as the last word in its name, নামের শেষে লিমিটেড থাকবে, ঠিক আছে। এখন আমরা জানি কি কোম্পানি লিমিটেড হবে যখন নাম্বার লিমিটেড বাই শেয়ারস থাকবে, তখন এটা হবে পিএলসি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। the address of the registered office, মেমোরেন্ডামে থাকবে রেজিস্টার্ড অফিসের অ্যাড্রেস, the object of the company, কোম্পানির অবজেক্টটা কি, and except the company ট্রেডিং কোম্পানি, ট্রেডিং কোম্পানির ক্ষেত্রে স্পেসিফিক অবজেক্টে লেখা যায় না, হ্যাঁ, সেখানে টেরিটরি টু হুইচ দ্য এক্সটেন্ড, সেটা এখানে আপনি কি কোন সারাউন্ডিং এর ভিতরে সে ট্রেডিং করবে, কোন আইটেমের ভিতরে থাকবে, সেগুলো একটা সারাউন্ডিং এরিয়া সে বলতে পারবে। that the liability of the members is limited, এখানে মেমোরেন্ডামে বলা থাকবে যে তাদের মেম্বারদের লাইবিলিটিটা হবে লিমিটেড। the amount of share capital with which the company proposes to be registered and the division thereof into shares of a fixed amount, এটা হলো মেমোরেন্ডামে এই কথাগুলো বলা দেওয়া থাকবে। each subscriber of the memorandum shall take at least 1 share, এখানে মেমোরেন্ডামে যাদের সাবস্ক্রাইবে যাদের নাম দেওয়া থাকবে তাদের নামে অন্ততপক্ষে একটা করে শেয়ার থাকবে, কমপক্ষে একটা শেয়ার থাকবে। each subscriber will write opposite to his name the number of shares he takes, নামের শেষে সাথে অপোজিট মানে পাশাপাশি তার কয়টা শেয়ার আছে সেই কথাটা লিখতে হবে। এই হচ্ছে মেমোরেন্ডাম অফ কোম্পানি লিমিটেড বাই শেয়ারস। এখানে মেমোরেন্ডামে কি থাকবে, কোম্পানির নাম থাকবে, কোম্পানির রেজিস্টার্ড অ্যাড্রেস থাকবে, কোম্পানির কোন প্রকারের বিজনেস করতে যাচ্ছে সেই বিজনেসের নেচারটা অবজেক্টটা থাকবে, তারপর হচ্ছে লাইবিলিটিটা কি থাকে, কোম্পানির লাইবিলিটি লিমিটেড অর আনলিমিটেড অর লিমিটেড বাই গ্যারান্টি, সে কথাগুলো লেখা থাকবে, হ্যাঁ। তারপর কোম্পানির শেয়ার ক্যাপিটাল কত হবে ফিক্সড করা থাকবে, হ্যাঁ, প্রতি শেয়ারে কত হবে, সেই শেয়ারে যারা সাবস্ক্রাইবার থাকবে মেমোরেন্ডামে সকলের পাশে কমপক্ষে একটা শেয়ার থাকবে এবং তার নামের পাশে সেই শেয়ার সংখ্যাটা সেটা উল্লেখ করে দিতে হবে। এই হলো মেমোরেন্ডাম অফ কোম্পানি লিমিটেড বাই শেয়ার। দেন কোম্পানি মেমোরেন্ডাম অফ কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, গ্যারান্টির ক্ষেত্রে কি হবে, ইন দ্য কেস অফ কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি দি মেমোরেন্ডাম শুড স্টেট দ্য নেম অফ দ্য কোম্পানি, ঠিক একই রকম আগের মতোই, অনেকটাই আগের মতো থাকবে, শুধুমাত্র রেজিস্টার অ্যাড্রেসও থাকবে, অবজেক্টও থাকবে, এই কথাটা শুধুমাত্র চেঞ্জ হবে, দ্যাট দ্য লায়াবিলিটি অফ দ্য কোম্পানি মেম্বারস লিমিটেড, এটাও ঠিক আছে। শুধু 5 নম্বরের যে পয়েন্টটা এখানে দেওয়া আছে দি অ্যামাউন্ট অফ শেয়ার ক্যাপিটাল কত, সেই কথাটা এখানে লেখা থাকবে। আর গ্যারান্টির ক্ষেত্রে লেখা থাকবে দ্যাট ইচ মেম্বার আন্ডারটেক্স টু কন্ট্রিবিউট, প্রতি এখানে যারা মেম্বার থাকবে তারা কতটুকু কন্ট্রিবিউট করবে সে আন্ডারটেকিংটা দেওয়া থাকবে। that each member undertakes to contribute to the assets of the company in the event of his being wound up while he is a member or within 1 year afterwards for payment of the debts and the liabilities of the company contracted before the ceases to be the member, aid of the charges and expenses and winding up, and for adjustment of the rights of the contributions among themselves, such amount as may be required, not exceeding the specified amount. ঠিক আছে, তাহলে এটা আন্ডারটেকিং দেওয়া থাকবে, গ্যারান্টি দেওয়া থাকবে, কতটুকু পর্যন্ত সে গ্যারান্টি বহন করবে প্রতি মেম্বার সেই কথাটা উল্লেখ করে দিতে হবে। ইফ দি কোম্পানি হ্যাজ এ শেয়ার ক্যাপিটাল, কোম্পানি যদি
গ্যারান্টির সাথে আবার শেয়ার ক্যাপিটালও থাকে, সেক্ষেত্রে the memorandum shall also state the amount of share capital with which the company proposes to be registered and the division thereof into share of the fixed amount. Each subscriber of the memorandum shall take at least one share. Each subscriber of the right opposite to him name the number of shares. তাহলে আমরা দেখতেছি যে কোম্পানি লিমিটেড বাই শেয়ারস এর ক্ষেত্রে কি থাকে, এই রকম থাকবে। কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি আবার দুই প্রকারের আছে, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি উইথাউট ক্যাপিটাল, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি উইথ ক্যাপিটাল। ক্যাপিটাল আছে আবার গ্যারান্টিও আছে, ক্যাপিটাল ছাড়া শুধু গ্যারান্টি দিয়েও কোম্পানি হতে পারে। এই জন্য বলা হচ্ছে যদি শুধু ক্যাপিটাল ছাড়া হয় তাহলে এই পয়েন্টগুলা, আর যদি ক্যাপিটাল থাকে তাহলে ক্যাপিটালের এই পয়েন্টগুলা অ্যাড করতে হবে। তারপর মেমোরান্ডাম আনলিমিটেড কোম্পানির ক্ষেত্রে কি হবে, এই কথাগুলা একই রকম। হ্যাঁ, এখানে শুধু লেখা থাকবে হচ্ছে নাম, মেমোরান্ডাম কোম্পানির নাম, অ্যাড্রেস, সাবজেক্ট এগুলো ঠিক সেম। কোম্পানি যদি শেয়ার ক্যাপিটাল থাকে, হ্যাঁ, তাহলে তার কার কতটুকু শেয়ার ক্যাপিটাল আছে প্রতি থাকে। এখানে যে আমরা যে ক্লজটা দিচ্ছি যে দি লাইবিলিটি অফ দ্য মেম্বার ইজ লিমিটেড, এই কথাটা লেখা থাকবে। কোম্পানির লাইবিলিটিটা এখানে লিমিটেড না, লাইবিলিটি হচ্ছে আনলিমিটেড, এই জন্য লিমিটেড কথাটা লেখা থাকবে না। এটা হচ্ছে আনলিমিটেড কোম্পানি ক্ষেত্রে। প্রিন্টিং এন্ড সিগনেচার অফ মেমোরেন্ডাম, মেমোরেন্ডামের প্রিন্টিংটা কি হবে, মেমোরেন্ডাম অফ এভরি কোম্পানি শ্যাল বি প্রিন্টেড, বি ডিভাইডেড ইনটু দ্য প্যারাগ্রাফ, নাম্বার কনসিউম মেমোরেন্ডাম এরকম প্যারাগ্রাফ আইতে হবে, বি সাইন বাই ইচ সাবস্ক্রাইবার, প্রতিটা সাবস্ক্রাইবার যারা তারা সবাই মেমোরেন্ডাম সাইন করতে হবে, তার অ্যাড্রেস, ডেসক্রিপশন, হ্যাঁ, তার সেখানে কোথায় আছে, এই যে দুইজন সাক্ষী রাখতে হবে। সাক্ষীগুলো কি করবে, এই দুইজন সাক্ষী টু উইটনেসেস হু শ্যাল অ্যাটাচ দ্য সিগনেচার, এই যে যাদের সাবস্ক্রাইবার যারা সাইন করছে সেগুলো তারা অ্যাটাচ করবে। তাহলে রেজুলেশন অফ অল্টারেশন মেমোরেন্ডাম, তাহলে আমরা মেমোরেন্ডাম রেজুলেশন ডেফিনিশন গুলো তো জানলাম। স্যার এখানে হ্যাঁ বলেন। স্যার এখানে আমরা যখন আনলিমিটেড কোম্পানি হবে, এটা নামের পাশে কিছু লিখতে হবে না স্যার? না, লিখতে হবে না। আর যে এখানে তো দুইটা আছে, যেমন লিমিটেড বাই গ্যারান্টি যেটা আছে, লিমিটেড বাই গ্যারান্টির মধ্যে একটা উইথ শেয়ার আর একটা উইদাউট শেয়ার, আর আনলিমিটেড মধ্যে একটা শেয়ার উইথ শেয়ার আর উইদাউট শেয়ার। তাহলে নামের পাশে লেখার কোনো চেঞ্জ হবে না? বুঝলাম না, আবার বলেন। আনলিমিটেড যেমন কিছু লিখতে হবে না কোম্পানির ক্ষেত্রে, আনলিমিটেড আবার ওই যে একটা আছে লিমিটেড উইথ বাই গ্যারান্টি, হ্যাঁ, গ্যারান্টির মধ্যে একটা আছে উইথ শেয়ার আর একটা উইদাউট শেয়ার। হ্যাঁ, সেক্ষেত্রে নামের পাশে লিমিটেড লিখবেন, দুইটার পাশে লিমিটেড লিখবেন। পিএলসি যে এখন লিখতে হবে, এখন লিখতে হবে পিএলসি, পাবলিক লিমিটেড কোম্পানি। সেটা পাবলিক কোম্পানি হয়ে থাকে তাহলে পিএলসি লিখতে হবে। ক্লিয়ার? জি স্যার। প্রাইভেট কোম্পানি হলে শুধু লিমিটেড, প্রাইভেট কোম্পানি হলে লিমিটেড লিখতে হবে। আর এখানে যেটা হচ্ছে, যদি গ্যারান্টি বলেন আর বলেন, আনলিমিটেড এর ক্ষেত্রে নরমালি তো আনলিমিটেড কোম্পানি হয় না, নরমালি হট করেন, ঠিক আছে? এটা এই কোনো উদাহরণ আছে স্যার? আনলিমিটেড কোম্পানি কি আছে স্যার উদাহরণ কোনো? প্র্যাকটিসে নাই, আর প্র্যাকটিস খুব নাই। থাকতেই পারে, আর দেশিতে আপনার মনে করেন যে 1 লাখ কোম্পানি আছে, সবগুলো তো আর আমরা জানি না। তবে নরমালি প্র্যাকটিসে আনলিমিটেড কোম্পানি নাই। কোম্পানি করার উদ্দেশ্যই হচ্ছে লিমিটেড করা, কোম্পানির উদ্দেশ্য হচ্ছে লিমিটেড করা, আনলিমিটেড কোম্পানি থাকে না। যে আনলিমিটেড কোম্পানির শেয়ার নাই তার কি আছে, কিসের ভিত্তিতে সে কোম্পানি হইলো সেটা তো বুঝতে পারছেন। আপনার লাইবিলিটিটা যদি লিমিটেড না হয় তাহলে আপনি কোম্পানি করে লাভ কি? আপনি তো আপনার ওই ট্রেডিং করতে পারেন, আপনার তো প্রফিটশিপই করতে পারেন, প্রফিটশিপে তো আপনার লাইবিলিটি লিমিটেড না, ঠিক আছে? লিমিটেডটা করাই হয় আপনার লাইবিলিটিটাকে ফিক্স করে দেওয়া, কোম্পানি মানে মাথা ঠান্ডা রেখে সে বিজনেস করতে পারে। একজন লোকের 100 কোম্পানি, 100 লিমিটেড কোম্পানি থাকতে পারে, তখন তার একটা কোম্পানি ফল করলো, বাকি 99 কোম্পানি তার থাকবে, ঠিক আছে? এই জন্য লিমিটেড কোম্পানি করা হয়। কোম্পানি যে লিমিটেড বাই গ্যারান্টি, সেক্ষেত্রে কি মানে ওদের যে শেয়ার থাকুক বা না থাকুক, শেয়ার অনুপাতে তাদের লাইবিলিটি লিমিট হচ্ছে না। মানে কোম্পানি যদি লিকুইডেট হয়ে যায়, সেক্ষেত্রে তার পার্সোনাল অ্যাসেটটাও মানে পার্সোনাল অ্যাসেট থেকে না, পার্সোনাল অ্যাসেট কতটুকু দিবে, যতটুকু পর্যন্ত সে বলছে যে আমি এত পর্যন্ত আমি গ্যারান্টি দিলাম, সে ততটুকু পর্যন্ত সে দিবে। সে গ্যারান্টিটা কি নির্দিষ্ট অ্যামাউন্টের হবে? হ্যাঁ, নির্দিষ্ট অ্যামাউন্ট। এই যে shall each member undertake to contribute the assets of the company in the event of its being owned up
while he is a member or within 1 year afterwards for payment of the debts and liabilities of the company contracted before thus he ceases to be member, add of the charge and expense to winding up and for adjustment of the right of the contribution among cancelled, such amount may be required not exceeding a specified amount. যে স্পেসিফিক যেটা বলে দিবে তার বাইরে কিন্তু সে দিবে না আবার, সেই স্পেসিফিকটাই হচ্ছে গ্যারান্টিটা লিমিটেড। আপনি 1 কোটির গ্যারান্টি দিলে 1 কোটিই দিবেন, আপনি 1 কোটির বাইরে দিবেন না। আপনি 100 টাকা গ্যারান্টি দিলে 100 টাকাই দিবেন। স্যার এখানে লিমিটেড বাই গ্যারান্টি কোম্পানি পর্যন্ত পাইলাম না, আমি অডিটে কাজ করি মানে ব্যাংকে, কিন্তু লিমিটেড বাই শেয়ার এ পর্যন্ত যত অ্যাকাউন্ট বাংলাদেশে যত কোম্পানি হয় লিমিটেড বাই শেয়ারই হয়। গ্যারান্টি আছে, কিছু কোম্পানি আছে আপনার ওই যে বড় বড় যে সালমান এফ রহমান বা অন্যান্য যারা তাদের এর মাধ্যমে লিমিটেড বাই গ্যারান্টি তারা করে। আপনারা না করলে আপনি বাইরের যে বড় বড় যে লেনদেন গুলো আছে সেগুলো করতে পারেন। লিমিটেড বাই শেয়ার মনে করেন যে বাইরের একটা যেমন কোনো একটা ট্রানজাকশন করবে দেশের পক্ষ থেকে, আপনি মনে করেন যে $50,000, তখন সে কিভাবে করবে সেটা, তখন সে পার্সোনাল গ্যারান্টি মাধ্যমে সেই কোম্পানি কর্পোরেট গ্যারান্টির মাধ্যমে সে করে দিবে। তবে নেচার হচ্ছে যেটা হচ্ছে লিমিটেড কোম্পানি মানে হচ্ছে আমাদের দেশে যেটা হচ্ছে লিমিটেড বাই শেয়ার, আর পাবলিক লিমিটেড হলে সেটা শেয়ারের মাধ্যমে লিমিটেড হবে না, আর প্র্যাকটিস হচ্ছে সে লিমিটেড বাই শেয়ারের সাথে ইন এডিশন থাকে গ্যারান্টি। ঠিক আছে, ডাইরেক্ট শুধু অনলি গ্যারান্টির মাধ্যমে কোম্পানি পাওয়া খুব মুশকিল, এটা কোম্পানি নরমালি এলাও করে না। থিওরিটিক্যাল আছে বাট প্র্যাকটিক্যাল নাই। প্র্যাকটিক্যালি তো সবকিছু তো আর প্র্যাকটিক্যালি থাকে না, থিওরিক্যালি করে রাখছে, আপনি প্র্যাকটিক্যালি দরকার হলে ইউজ করতে পারেন। আলটিমেটলি হচ্ছে কি যার যার সুবিধা মতোই নিবে, যার যেভাবে সুবিধা পায় সেভাবেই করবে। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? স্যার একটু পার্টনারশিপ থেকে একটু কোশ্চেন করব স্যার। স্যার একটু পার্টনারশিপ থেকে কোশ্চেন করব স্যার। বলেন পার্টনারশিপে বলেন। একটা পার্টনারশিপে ম্যানেজিং পার্টনার কি একাধিক হইতে পারে? ম্যানেজিং পার্টনার একাধিক হতেই পারে, ম্যানেজিং পার্টনার একাধিক না, পার্টনারশিপ তো ম্যানেজিং পার্টনার একাধিকই না। নরমাল পার্টনার মনে করছে আবার 4 জন পার্টনার মিলে একটা কোম্পানি মানে সরি একটা পার্টনারশিপ হলো, এখানে ম্যানেজিং পার্টনার তো একজন হতে পারে না, সবাই 4 জন হইতে পারে। 4 জনই ম্যানেজিং পার্টনার হতে পারে, কারণ ওই যে পার্টনারশিপ বিজনেসের ফর্মই বলা আছে যারা এখানে পার্টনাররা ডে টু ডে অপারেশনে থাকবে তারাই ম্যানেজিং পার্টনার। আর পার্টনার একজন যদি মারা যায় সেক্ষেত্রে কি তার সাকসেসর কি এখানে রিপ্লেস করতে পারে নাকি পার্টনারশিপটা ইয়ে হয়ে যাবে, লিকুইডেট হয়ে নরমালি যাবে? পার্টনারশিপ ডিড ক্যান্সেল হয়ে যায়, সাকসেসর সেখানে একটা যে বেনিফিট সে বেনিফিট পাবে, মানে তার নমিনি সে বেনিফিটটা পাবে, সেখান থেকে বেনিফিট নিবে, কিন্তু পার্টনারশিপ ডিডটা নতুন করে করতে হবে, ডিড ক্যান্সেল হবে। যেহেতু তো আমার লিগ্যাল এন্টিটি নাই, এটা তো সাকসেসর নাই, লিগ্যাল এন্টিটি নাই আলাদা, শুধুমাত্র এক জায়গায় লিগ্যাল এন্টিটি আছে, শুধু ট্যাক্সের ক্ষেত্রে লিগ্যাল এন্টিটি পায়, অন্য ক্ষেত্রে লিগ্যাল এন্টিটি পার্টনারশিপে নেই। জীবিত পার্টনার যারা তারাই কি আবার নতুন করে চুক্তি করবে? জীবিত পার্টনার যারা তারা নতুন করে চুক্তি করবে, যে মারা গেছে তার পক্ষে যদি সে লোক দিতে জানিবে, অর্থাৎ বা ওই পার্টনারশিপটা ঠিকই তো আপনার ইয়ে হয়ে যায়, নতুন করে করতে হয়। ও আচ্ছা, আবার যদি এরকম হয় পার্টনারশিপ ডিটে যদি সরাসরি উল্লেখ করাই থাকে যে আমার পরে সে এখানে সংশ্লিষ্ট হবে, সে এখানে সমুদয়ের কার্যক্রমে পার্টনার হিসাবে সেখানে থাকবে, তাহলে তো আর দরকার নেই, ঠিক বলাই আছে। আপনি ইন্ডিভিজুয়ালি যদি এরকম করে নমিনিকে যদি এইভাবে আপনার ডিটে উল্লেখ করে দেয়, এটা আসলে অ্যাকচুয়ালি তো পার্টনারশিপ ডিট তো আর আপনার যেহেতু লিগ্যাল এন্টিটি না, সেটা ক্ষেত্রে মানে আপনার যেভাবে পার্টনারশিপ ডিটটা করা হয় সেই তার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা সামনের দিকে আগাচ্ছি। বলা হচ্ছে অল্টারেশন মেমোরেন্ডাম অল্টার করার জন্য পরিবর্তন করার জন্য কি করতে হবে? সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ দিস অ্যাক্ট, এ কোম্পানি মে হ্যাভ এ স্পেশাল রেজুলেশন। মেমোরেন্ডাম
অল্টারেশনের জন্য স্পেশাল রেজুলেশন লাগবে। Alter the provisions of the memorandum with respect to the objects of the company so far as may be required to enable it to carry on its business more economically and more efficiently, or to attain its main purpose by new or improvement, to enlarge or change the local area of its operations, or to carry on some business which existing circumstances may conveniently or advantageously be combined with the business of the company to restrict or abandonment। অর্থাৎ এগুলো বলা আছে আর কি, যেন আপনি সের জন্য আপনার অল্টার করতে পারেন, সেই কারণে হতে পারে। The alteration shall not take effect until and except in so far it is confirmed by the court on petition। এই অল্টারেশন করলেন আপনার হচ্ছে স্পেশাল রেজুলেশন হবে, তার পরবর্তীতে এটা যদি কোর্ট কনফার্ম না করে, কোর্ট অন পিটিশনে যদি এটা কনফার্ম না হয়, এক আগ পর্যন্ত কিন্তু এটা ইফেক্ট হয় না। বাই কনফার্মিং দ্য অল্টারেশন দ্য কোর্ট মাস্ট বি স্যাটিসফাইড। এখন অল্টারেশন মেমোরেন্ডাম অল্টারেশন করার জন্য কোর্ট তখনই স্যাটিসফাইড হবে দ্যাট দ্য সাফিসিয়েন্ট নোটিস হ্যাজ বিন গিভেন টু এভরি শেয়ারহোল্ডার অফ দ্য ডিবেঞ্চার অফ দ্য কোম্পানি and to any person or class of person whose interest will in the option of the court be affected by the alteration, and that with the respect of the every creditor who in the opinion of the court is entitled to object and who signifies his objections in manner directed by the court, either his consent to the alteration has been obtained and his debt or claim has been discharged or has been determined and has been secured to the satisfaction of the court, provided that the court may, in the cases of any person or class of special reason, dispense with the notice required by this section। মানে অল্টারেশনের জন্য মেমোরেন্ডাম অল্টার করতে গেলে আপনি কি করতে হবে? মেমোরেন্ডাম অল্টারেশনের জন্য কি করতে হবে? মেমোরেন্ডাম অল্টারেশনের জন্য স্পেশাল রেজুলেশন লাগবে, এবং স্পেশাল রেজুলেশনের করে কি কি পারপাসে মেমোরেন্ডাম অল্টার করা যেতে পারে, এই পারপাসে 3, 6, 7টা পারপাস দেওয়া আছে। এই 7টা পারপাসে আপনি মেমোরেন্ডাম অল্টার করতে পারেন। অল্টার করতে গেলে সেখানে এই পারপাস গুলো তো আপনি করবেন, সেটার জন্য কোর্টে পিটিশন মানে কনফার্ম করতে হবে। কোর্টে আপনার সেটা কনফার্ম, কোর্টের মাধ্যমে কনফার্ম করার জন্য কোর্ট তখনই কনফার্ম করবে এই দুইটা পয়েন্ট সে যদি স্যাটিসফাইড হয়। কারণ স্পেশাল রেজুলেশনে আপনি মোটামুটি আপনার শেয়ার হোল্ডাররা সবাই জানলো, কিন্তু ডিবেঞ্চার হোল্ডাররা জানলো না। ডিবেঞ্চার হোল্ডারদের কোনো মতামত আছে কিনা, আপনার ক্রেডিটর যারা আছে, হ্যাঁ, আপনার কাছে যারা পাওনাদার আছে, তারা আপনার কোনো অবজেকশন আছে কিনা, তাদের পাওনাটা যথাযথভাবে পরিশোধিত হওয়ার ব্যবস্থা আছে কিনা, সেইগুলা কনফার্ম হওয়ার পরে কোর্ট আপনাকে সেটা কনফার্মেশন দিবে, পিটিশন দিবে। এই কোর্টের পিটিশনের পরে তখনই আপনার মেমোরেন্ডামটা অল্টার হবে। ক্লিয়ার? দেন হচ্ছে ফর্ম এন্ড সিগনেচার অফ দ্য আর্টিকেলস। আর্টিকেলস কি হবে? আর্টিকেলসটা প্রিন্টেড হবে। আর্টিকেলস ডিভাইডেড ইনটু প্যারাগ্রাফস নাম্বার কনসিকিউটিভলি। আর্টিকেলস signed by each subscriber of the memorandum, who shall add his address and description of the presence of at least 2 witnesses who shall attest to the signature। আর্টিকেলসটাও কি করতে হবে? সবাই সাবস্ক্রাইবার যারা তারা সাইন করতে হবে, দুজন, হ্যাঁ, সাক্ষীর মাধ্যমে, যে দুজন সাক্ষী কি করবে, এগুলা সিগনেচারটা ভেরিফাই করবে, এটা চেক করবে। তাহলে আর্টিকেলস কাকে বলে? আর্টিকেলসটা আর্টিকেলস registration of articles, a company limited guarantee or a limited unlimited company shall a company limited by shares may have an articles registration. Herein provision shall be made for regulating the affairs of the company, and the articles shall be signed by the subscriber to the memorandum and be registered together with the memorandum। Articles registration এই পয়েন্ট তো পড়বেন, আর্টিকেলস রেজিস্ট্রেশনের পয়েন্টগুলো। অল্টারেশন অফ আর্টিকেলস রেজিস্ট্রেশন। আর্টিকেল রেজিস্ট্রেশন যদি কেউ চেঞ্জ করতে যায় কোনো কোম্পানি, তাহলে সে স্পেশাল রেজুলেশনের মাধ্যমে করতে পারে। Subject to the provisions of this Act and through the conditions contained in the memorandum, a company may by special regulation alter, exclude from or add to its articles, and any alteration, exclusion or addition to made shall be as valid as is originally contained in the article, and be subject in like manner to alteration, exclusion or addition by special regulation। স্পেশাল রেজুলেশনের মাধ্যমে আর্টিকেল অল্টার করা যায়, কিন্তু মেমোরেন্ডাম অল্টার করতে হলে স্পেশাল রেজুলেশনের পরে সেটা কোর্টের পারমিশন দিতে হবে।
ক্লিয়ার? আপনাদের কি আর কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? আমরা আজকে ক্লাস বেশি নিতে পারবো না, আমরা লেটে ক্লাস শুরু করছি, আপনাদের নেক্সট আরেকটা ক্লাস আছে, আমরা শেষ করে দিতে হবে। স্যার এখানে একটু উপরে যাব, মোড অফ ফর্মিং ইনকর্পোরেট কোম্পানি কত নাম্বার? একটু উপরে 5 নাম্বার পয়েন্ট, মোড অফ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের মধ্যে আছে। এখানে স্যার এই যে পর লাইনটা, যে এনি 7 or more persons or where the company to be formed will be a private company, any 2 or more persons asset for any lawful persons may be subscribing their names to a memorandum of association। এই জিনিসটা বুঝো না, এখানে 7 লেখা আবার 2, মানে এই দুইটার এখানে একটু বুঝি নাই। লফুল পারপাস নেই, আপনার আইনের মাধ্যমে কোনো উদ্দেশ্য সাধনের উদ্দেশ্য যদি কোনো এসোসিয়েটেড হয়ে থাকে 2 জন অথবা বেশি, আছে না আপনার প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে? আপনি বলছেন এনি 7 or more person, দেখেন এনি 7 or more person লিখে ওয়ার এর পরে কমা দিয়ে দিছে, মানে এটা একটা। এরপর বলছে হোয়াই অফ দা কোম্পানি টু ফর্ম উইল বি এ প্রাইভেট কোম্পানি, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে আর কি এটা এনি 2 or more person, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে 2 জন অথবা বেশি। মানে বাই ডিফল্ট সেটা পাবলিক কোম্পানির কথা বলছে, মানে প্রথমটা নাম উল্লেখ না করলে পাবলিক বলতেছে, আর ওটা প্রাইভেট উল্লেখ করে বলছে। এটা প্রাইভেটের ক্ষেত্রে যে আলাদা আলাদাভাবে এটা বলে দিচ্ছে আর কি, মানে সে যেহেতু ডাইরেক্ট স্পেসিফিক ফর্মের কথা বলছে, হ্যাঁ সেটা যদি প্রাইভেটের ক্ষেত্রে আলাদা 2 অথবা মোর পারসন, কোনো একটা স্পেশাল পারপাসে তার একটা কোম্পানি করছে, ঠিক আছে? সেটা তার ইনকর্পোরেটেড করছে, কিন্তু সেটা পাবলিক কোম্পানি না, কিন্তু সেটা আলাদা পারপাসে করছে, সেটা এখানে বলা যায়। আপনি যেটা বলবেন সেটা হলো এপিস্টোলারি মাধ্য থেকে, হ্যাঁ, এনি 7 or more persons or be subscribing their names to a memorandum of association or are and otherwise with the requirement of this act in respect to or registration from an incorporated company with or without limited liability. That Sir, is to say either. এখানে আমাদের প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডার সঙ্গে লিমিটেড, মানে বাংলাদেশে কোনো আইনি লিমিটেশন আছে স্যার? 2 থেকে কয়জন, এরকম কোনো লিমিটেশন আছে স্যার? আমি 2 থেকে 50 মানে এই আইনি বলছে 2 থেকে 50 নাকি স্যার অন্য কোনো ইয়ের মাধ্যমে গেছে? আইনি বলছি। আর পাবলিকের ক্ষেত্রে কি স্যার কোনো শেয়ার হোল্ডার তো লিমিটেড বাই শেয়ার, 7 to লিমিটেড বাই শেয়ার? হ্যাঁ 7 to আনলিমিটেড। আনলিমিটেড বা লিমিটেড বাই শেয়ার বলতে মানে লিমিটেড বাই শেয়ার মানে কিন্তু আপনার শেয়ার সংখ্যা লিমিটেড না, লিমিটেড বাই শেয়ার মানে হচ্ছে আপনার লাইবিলিটিটা লিমিটেড, শেয়ারের পরিমাণ লাইবিলিটি আপনার লিমিটেড। ক্লিয়ার? লিমিটেড বাই শেয়ার অর্থ হচ্ছে আপনার শেয়ার সংখ্যাটা লিমিটেড, ওটা না। লিমিটেড বাই শেয়ার মানে হচ্ছে আপনার লাইবিলিটিটার শেয়ার পরিমাণ লিমিটেড। আমি বলতেছি না শেয়ার হোল্ডারের সংখ্যা বলতে বলছি, মিনিমাম 7 to, মানে যত সংখ্যক শেয়ার হয় অত সংখ্যক, এর চেয়ে বেশি তো স্যার মানে মেম্বার হইতে পারবে না। 7 to more person, 7 to more person, more person বলতে যত হতে পারে। আর ডিরেক্টর স্যার পাবলিকের ক্ষেত্রে মিনিমাম কত থেকে কত হবে স্যার? ডিরেক্টর কথা আমরা পরে আসি, ডিরেক্টর তো আমরা এখানে বলি নাই, ডিরেক্টর তো আমার এখানে দরকার নেই, ডিরেক্টর আমরা পরে আসি। আমরা এখানে পার্সনের কথা বলতেছি। ডিরেক্টর আপনি কয়জন হতে পারে, আপনি কোম্পানি আইনে ডাইরেক্টলি ডিরেক্টরের কথা বলা না, ঠিক আছে? ডিরেক্টর কতজন হবে কোম্পানি আইনে এখানে ডাইরেক্টলি বলা নাই। এগুলো হচ্ছে আবার গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুযায়ী কয়জন ডিরেক্টর হবে। আপনি অন্যান্য যে অ্যাসোসিয়েশন আছে, মানে বিভিন্ন গভর্নিং বডি আছে, সেই বডি অনুযায়ী বলে দিবে আপনাকে ডিরেক্টর কয়জন হবে। ব্যাংক কোম্পানি আইনে বলা আছে ব্যাংকের কতজন ডিরেক্টর হতে পারবে, ঠিক আছে? আলাদা আলাদা কিন্তু আইন আছে। আবার ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী দেখা গেছে আপনার ইয়ের সাথে কর্পোরেট গভর্নেন্সের সাথে কনফ্লিক্ট করতে পারে, সেক্ষেত্রে আমরা ব্যাংক কোম্পানি আইনটাই ফলো করতে হবে। আর পার্টনারশিপের ক্ষেত্রে কি এটা কোনো, মানে পার্টনারশিপ একটাই থাকে নাকি অন্য কোনো ভাবে আছে যে লিমিট 50 হবে, ওটা কি 250 হবে? এটা পার্টনারশিপ একটাই আছে, পার্টনারশিপ একটাই। ঠিক আছে, তাহলে আমরা এগুলা নিয়ে সামনে ক্লাসে আমরা আরো আলোচনা করব। অন্য কারো কোনো কোশ্চেন আছে? এই ডিস্ট্রিক্ট থেকে কেউ আছেন নাকি? ক্লাসকে আমরা কন্টিনিউ করতে পারবো কিনা? স্যার আপনি তো ক্লাস শেষ সময় স্যার। হ্যাঁ ক্লাসে চালাতে পারবো আর না স্যার। আচ্ছা স্যার আমাদের মানে 1 পার্সন, মানে এক ব্যক্তি কোম্পানির এইটা স্যার একটু আপলোড দেন স্যার। আমাদের গত ক্লাসের স্লাইডটা স্যার পিডিএফ আকারে দেওয়া যাবে স্যার? গত ক্লাসের স্লাইডটা যে কত কি ক্লাস ছিল গত ক্লাসে, এটাই ছিল, আপনি সাইড দিয়ে পড়াইছেন স্যার। হ্যাঁ ওটা দিয়ে দিছি তো, পিডিএফ আমি দিয়ে দিছি, আপনার আপলোড করা আছে স্যার। ওগুলো আপলোড করে দেওয়া হয়েছে স্যার, ওগুলো অনেকটা আপলোড করে দিয়েছেন।
ফেসবুকে দুইটা গ্রুপে আপলোড আচ্ছা। প্লাস স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করা আছে। আমি আপনাদের ওয়ান ম্যান কোম্পানি এটা দিয়ে দিচ্ছি, এটা আপলোড করে দিবে, আমি ওনার নাম্বারটা আর এই স্লাইড গুলোতে দেওয়া হইতেছে স্যার, এটার কোনো বই বই নাই, বই লাগে না, ইথিক্সের কোনো বই নাই, আমি যা পড়াচ্ছি সেগুলোই হবে। কিন্তু স্যার স্যার, কোশ্চেন অ্যান্সার কতটুকু তো এটা নিয়ে স্যার একটু কনফিউশন। কোশ্চেন কিভাবে আসবে, এই যে মেমোরেন্ডাম মানে কোশ্চেনটা কি আসবে, পুরো ডিটেইলসে এত লেখা তো সম্ভব না, কোম্পানি এক তো পুরো দিবে না স্যার মনে হয়। ইয়ার কোশ্চেন দেখেন নাই, ইয়ার কোশ্চেন দেখেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। নেক্সট ক্লাস হ্যাঁ, বের করে দাও আমরা আমাদেরকে। ওকে, আল্লাহ হাফেজ।